Our today's class is part of delegated legislation. Last class, we discussed a very preliminary subject matter of delegated legislation as well as classification of delegated legislation. And today, we are going to start with the delegated legislation practice in USA, delegated legislation practice in UK, and delegated legislation practice in Bangladesh also. So if we see the delegated legislation practice in USA, সেখানে আমরা দেখব যে দুটি ডক্ট্রিন সেখানে আছে, ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্স আর একটা হচ্ছে ডেলিগেটাস নন প্রোটেস্ট ডেলিগেয়ার। এই দুটি ডক্ট্রিন নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং ইন আমেরিকাতে হচ্ছে যে থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুরকমই আমেরিকাতে আছে, মানে থিওরি মানে ইন রিটেন ফর্ম, তাদের রিটেন ফর্মটা কিরকম আছে আর প্র্যাকটিসটা কিরকম আছে। তো ডেলিগেটেড লেজিসলেশন তোমরা জানো যে এটা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে এটা মাস্ট, তাই না? প্রশাসনকে যদি আইন প্রণয়নের ক্ষমতা, বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া না হয়, সংবিধি প্রণয়নের ক্ষমতা দেয়া না হয়, রেগুলেশনস প্রণয়নের ক্ষমতা দেয়া না হয়, তাহলে কলাপস হয়ে যাবে, তাহলে ওয়েলফেয়ার স্টেট কিন্তু এনশিওর হবে না। ফলে এটা কিন্তু যে কোনো ভাবেই হোক আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র এটা অস্বীকার করতে পারবে না ডেলিগেটেড লেজিসলেশন সিস্টেমটাকে অ্যালাউ করতে। তারপরে আমেরিকাতে থিওরি অর্থাৎ কাগজে কলমে কি আছে আর প্র্যাকটিস তারা কিভাবে করে এটা আমরা একটু দেখতে চাই সংক্ষেপে। তো এখানে দেখতে গেলে আমাদের দুটি জিনিস দেখতে হবে, একটা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্স। যদি আমেরিকার দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে ইউএস কনস্টিটিউশন এটা হচ্ছে যে স্মলেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট্ট কনস্টিটিউশন। তো সেই কনস্টিটিউশন ছোট হলেও এটা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ একটি সংবিধান, এবং এই সংবিধানের 1 নম্বর আর্টিকেলে কিন্তু স্পষ্ট করেই আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া আছে ভেস্টেড আপন কংগ্রেস, এবং আইনের বিচার বিভাগ হচ্ছে তার ব্যাখ্যা করবে, এগুলো বলা আছে। এবং যদি কোনো আইন সংবিধান বিরোধী হয় তাহলে আমেরিকান যে সুপ্রিম কোর্ট আছে তারা কিন্তু সেটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এবং এক্ষেত্রে একটা মামলা আছে, দি মানে ফিল্ড ভার্সাস ক্লার্ক 1892 সালে, যে কংগ্রেস ক্যানট ডেলিগেট লেজিসলেটিভ পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট। বলা আছে যে কংগ্রেস তার যে পাওয়ার মানে আইন প্রণয়নের ক্ষমতা সেটা প্রেসিডেন্টকে দিতে পারবে না। ইজ এ প্রিন্সিপাল ইউনিভার্সালি রিকগনাইজড অ্যাজ ভাইটাল to the integrity and maintenance of the system of government ordained by the constitution। এবং এটা কনস্টিটিউশনে সাজানো, এবং এই কাজটি করতে হবে কংগ্রেসকে, এবং কংগ্রেস এই ডেলিগেটেড লেজিসলেটিভ পাওয়ারটি প্রেসিডেন্টকে দিতে পারে না। এটা হচ্ছে তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। মামলা আছে, এটা অনেক আগে পুরাতন আর কি। আর ডেলিগেটাস নন প্রোটেস্ট ডেলিগেয়ার এটা একটা ডক্ট্রিন, এটাও কিন্তু একটা ডক্ট্রিন। সেপারেশন অফ পাওয়ার্স যেরকম একটা ডক্ট্রিন, আর ডেলিগেটাস নন প্রোটেস্ট ডেলিগেয়ার এটাও কিন্তু একটা কনসেপ্ট, একটা ডক্ট্রিন। এর অর্থ হচ্ছে এই ডেলিগেট ক্যানট ফার্দার ডেলিগেট। জনগণ ক্ষমতা দিয়েছে কংগ্রেসকে, অর্থাৎ জনগণের কাছ থেকেই তো কংগ্রেস মানে ডেলিগেটেড হয়েছে, তাই না? এভাবে ধরা হয়। এখানে মেসেজটা হচ্ছে এরকম যে কংগ্রেস আইন তৈরি করে, তো কংগ্রেস পাওয়ারটা কোথা থেকে পেয়েছে? ধরা হচ্ছে যে কংগ্রেসকে তো জনগণ ন্যস্ত করেছে। যেহেতু বলা হচ্ছে ডেলিগেটাস নন প্রোটেস্ট ডেলিগেয়ার, এর ইংরেজি অর্থ হচ্ছে এই ডেলিগেট ক্যানট ফার্দার ডেলিগেট, অর্থাৎ কেউ যদি কারো কাছ থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত হয় কোনো কাজ করার জন্য, সেই দায়িত্ব সে আরেকজনকে দিতে পারে না, কারণ এটা তো সে নিজের তৈরি করা কাজ না, এটা তো কেউ তাকে অর্পণ করেছে। এটাকে বলা ডেলিগেটাস নন প্রোটেস্ট ডেলিগেয়ার, যে জনগণই দিয়েছে কংগ্রেসকে আইন প্রণয়নের ক্ষমতা, সুতরাং সেই কংগ্রেস আবার সেই ক্ষমতা অন্য কাউকে দিতে পারে না। এটা এই প্রিন্সিপালে বাধা হবে, এই ডক্ট্রিনে বাধা হবে, ডেলিগেটাস নন প্রোটেস্ট ডেলিগেয়ার। এবং এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে কলি, জুরিস্ট কলি কি বলেছে? সাধারণ বা বিশেষ কোনো আইন না থাকলে আইন প্রণয়ন বিভাগ সরকারের অন্য কোনো বিভাগকে অথবা অন্য কোনো কর্তৃপক্ষকে ক্ষমতা অর্পণ করতে পারবে না। মানে ইফ দেয়ার ইজ নো স্পেসিফিক প্রভিশনস ইন দ্য ল, তাহলে ওয়ান অর্গান ক্যানট ডেলিগেট পাওয়ার্স টু অ্যানাদার অর্গান। কারণ নিজের ক্ষমতাই এর অস্তিত্ব প্রমাণ করে তার যে এই কাজ করার ক্ষমতা আছে। এবং এই বড় কাজটি শুধু ইহার নিজের জ্ঞান, বিচার এবং দেশপ্রেমের উপর ছেড়ে দেওয়া হয়েছে, অন্য কোনো ব্যক্তির উপর ছেড়ে দেওয়া হয় নাই। শুধু প্রয়োগ করা ব্যতীত অন্য কোনো ক্ষমতা অর্পণ করলে তাহা আল্ট্রা ভাইরাস হবে। তাহলে কলি
কলে বলছে যে এই যে ক্ষমতাটি এটা তো জনগণ তার উপরে, তার বিবেকের উপরে, তার জ্ঞানের উপরে, কংগ্রেসের উপরে ছেড়ে দিয়েছে। সুতরাং এটা দেশপ্রেমের একটা সিম্বল অফ মানে প্যাট্রিয়টিজম। সুতরাং এটা তো তুমি কাউকে শুধু প্রয়োগ ব্যতীত, অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রশাসন এটাকে শুধু এক্সিকিউট করবা, কিন্তু তাছাড়া তো তোমার আর কোনো কাজ নাই। যদি করো তাহলে সেটা আল্ট্রা ভাইরাস হবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ইয়া ইন আমেরিকা। নাও আরো মামলা আছে, পেনসিলভেনিয়া কেস, এটাকে বলা হয় পেনসিলভেনিয়া কেস, 1873 সালের 71 লক্স অ্যাপিল 4921. It is a cardinal principle of representative government that the legislature cannot delegate the power to make laws to any other body or authority. এটা কার্ডিনাল প্রিন্সিপাল। তো কার্ডিনাল প্রিন্সিপাল রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে, যেহেতু গভর্নমেন্টই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, মানে জনগণই প্রতিনিধি নির্বাচন করে পাঠিয়েছে কংগ্রেসে, তো সুতরাং একটা রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে লেজিসলেচার ক্যানট ডেলিগেট দ্য পাওয়ার, লেজিসলেচার কখনোই তার পাওয়ার ডেলিগেট করতে পারবে না টু মেক লস টু এনি আদার বডি অর অথরিটি, কোন অর্গানের উপরে, কোন কর্তৃপক্ষের উপরে সে এটা অর্পণ করতে পারবে না। এটা হচ্ছে যে আমেরিকান থিওরিটিক্যাল অ্যাসপেক্টস of delegated legislation. Now, what is the practice? Practically হচ্ছে তাদের দেশে প্র্যাকটিক্যালি হচ্ছে যে বিষয়টা একটু ভিন্ন। ওয়েলফেয়ার স্টেটের পারপাস সার্ভ করার জন্য প্র্যাকটিক্যালি হচ্ছে যে তারা দুই ধরনের কাজ ভাগ করে নিয়েছে, একটা এসেনশিয়াল ফাংশন আর একটা নন এসেনশিয়াল ফাংশন। এবং এসেনশিয়াল ফাংশন হচ্ছে যে অর্পণ করা যায় না, আর নন এসেনশিয়াল ফাংশন ডেলিগেট করা যায়, এটা তো তোমরা বুঝতেই পারছো। এক্ষেত্রে মামলা আছে, এক্ষেত্রে কিছু লিডিং কেস আছে, এই কেসগুলো তোমরা একটু দেখবা, এই কেসগুলো তোমরা একটু দেখবা। এটা লিডিং কেস আছে। প্রথমে হচ্ছে যে পানামা রিফাইনিং কোম্পানি কেস, তারপরে হচ্ছে এগুলো হট অয়েল কেস বলে, তারপরে স্ক্যাটার পোল্ট্রি কর্পোরেশন ভার্সাস ইউএস, এটা সিক চিকেন কেস বলে, একটা ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন। এটা লিবারাল অ্যাটিটিউড এসছে এখানে। উপরের দুটি মামলাই হচ্ছে কনজারভেটিভ, উপরের দুটি মামলাই হচ্ছে যে না অর্পণ করা যাবে না, এটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটি কংগ্রেসের হাতেই থাকবে, এই কাজটি অর্পণ করা যাবে না। এখানে তোমাদের বইয়ের মধ্যে এই মামলাগুলো আছে। Delegated legislation practice, কোথায় বইয়ে দেখলাম, মামলাগুলো একটু দেখো। পানামা রিফাইনিং কেস, তোমাদের কাছে কি ম্যাটেরিয়ালস আছে? তোমরা কি ম্যাটেরিয়ালস নিয়ে বসছো না এমনিতেই বসছো? জি স্যার। জি না স্যার। আসো? হ্যাঁ নাই স্যার। না না, এই যে আছে, আমি পাইলাম খুঁজে এখন, যে পানামা রিফাইনিং কোম্পানি ভার্সাস রায়ান, এই মামলাটি আমেরিকাতে পরিচিত হচ্ছে হট ওয়েল কেস। হট ওয়েল কেস নাম, এটা 1934 সালে। সেখানে এই যে the president was authorized by the Congress to prohibit transportation of oil in interstate commerce in excess of the quota fixed by the state concerned. রাষ্ট্রপতির হাতে, এই তোমরা ই করো, ওই অডিওটা মিউট করো, অডিওটা শব্দ হচ্ছে। তো প্রেসিডেন্টের হাতে, প্রেসিডেন্টকে অথরাইজড করা হয়েছিল
কর্তৃত্ব দেওয়া হয়েছিল, দিয়েছিল এটা কংগ্রেস, টু প্রহিবিট ট্রান্সপোর্টেশন অফ অয়েল, যে তুমি হচ্ছে যে তেল ট্রান্সপোর্টেশনকে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে যে প্রহিবিট, নিষেধাজ্ঞা জারি করতে পারবা, ইন্টার স্টেট যাতে এটা ট্রান্সপোর্ট করতে না পারে, এটা যাতে কম্পিটিশনটা বাড়ে, সেই জন্য হচ্ছে তুমি এটা করতে পারবা। The policy of the act was to encourage national industrial recovery and to foster fair competition. এটা উদ্দেশ্য ছিল একটা ফেয়ার কম্পিটিশন এনশিওর করা। কিন্তু দ্য সুপ্রিম কোর্ট বাই মেজরিটি হেল্ড দ্যাট দ্য ডেলিগেশন ওয়াজ ইনভ্যালিড। কিন্তু সুপ্রিম কোর্ট বললো যে না, এই ধরনের ডেলিগেশন, এই ধরনের পাওয়ার রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে দেওয়া, সরি প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে যে পারবে না, বলছে হেল্ড দ্য ডেলিগেশন ওয়াজ ইনভ্যালিড। অ্যাকর্ডিং টু দ্য কোর্ট, দ্য কংগ্রেস হ্যাড নো ডিক্লেয়ার্ড এনি লেজিসলেটিভ পলিসি অর স্ট্যান্ডার্ড। এই কাজটি করে, এটা নেগেটিভ একটা রায়, এবং মেজরিটি জাজরা বলেছে না, পারবে না। তারপরে স্ক্যাটার পোল্ট্রি কর্পোরেশনস, এই মামলা হচ্ছে যে তোমার এই মামলাটি পরিচিত হচ্ছে সিক চিকেন কেস। তোমরা এগুলো একটু আমি দিয়ে দেবো ইউটিউবে, তারপরে তোমরা দেখবা বইয়ের মধ্যে মামলাগুলো আছে, ভালো করে পড়বা। সেখানে বলা আছে, দি সুপ্রিম কোর্ট ইউনানিমাসলি স্ট্রাক ডাউন সেকশন 3 অফ দি ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল রিকভারি অ্যাক্ট 1933। 1933 সালের যে তোমার ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল রিকভারি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের 3 ধারা, 3 ধারাকে একেবারে বাতিল করে দেয়। হুইচ অথরাইজ, যে আইনের 3 ধারায় রাষ্ট্রপতিকে অথরাইজ করা হয়েছিল টু অ্যাপ্রুভ কোর্টস অফ ফেয়ার কম্পিটিশন এন্ড ভায়োলেশন দেয়ার ওয়াজ মেড পানিশেবল। যে তুমি হচ্ছে এই করতে পারবা, ফেয়ার কম্পিটিশন এনশিওর করার জন্য তুমি এই পদক্ষেপ নিতে পারবা, যদি কেউ এটা ভায়োলেট করে তাহলে তুমি শাস্তি দিতে পারবা, শাস্তির আইন করতে পারবা। সুপ্রিম কোর্ট বলে দিল কি, যে দি কোর্ট হেল্ড দ্যাট দ্য ডিসক্রিশন অফ দি প্রেসিডেন্ট ওয়াজ ভার্চুয়ালি আনফেটার্ড। এটা হচ্ছে যে ভার্চুয়ালি আনফেটার্ড, এটা অবাধ হয়ে গেছে। এই অবাধ কাজটি, যে কাজটি তোমার করার কথা, সেই কাজটি তুমি প্রেসিডেন্টকে দিতে পারো না। এগুলো কনজারভেটিভ অ্যাপ্রোচ, এগুলো নেগেটিভ অ্যাপ্রোচ, এগুলো হচ্ছে যে না, ডেলিগেটেড লেজিসলেশন পাওয়ার এটা দেবার সুযোগ নেই প্রশাসনের হাতে। বাট তারপরে আমরা দেখতে পাই যে ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন, এটা 1943 সালের মামলা, ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন ভার্সাস ইউএস। এইখানে কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা লিবারাল অ্যাটিটিউড আমরা দেখতে পাই। সেখানে দেখা যাচ্ছে যে vast powers were conferred upon the Federal Communication Committee to license broadcasting stations under the Communication Act of 1934। অর্থাৎ 1934 সালের ব্রডকাস্টিং কমিউনিকেশন অ্যাক্ট যেটা হয়েছে, সেই অ্যাক্টে ব্রডকাস্টিং পারমিশন, লাইসেন্স দেওয়ার ক্ষমতাটি দেওয়া হয় হচ্ছে ফেডারেল কমিউনিকেশন কমিটি, অর্থাৎ একটা প্রশাসনিক কর্তৃপক্ষ। এবং সেটাকে কিন্তু বলা হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা লিবারাল ইন্টারপ্রিটেশন কোর্ট থেকে দেওয়া হয়। এই যে একটা দোয়ার কিন্তু আমেরিকাতে খোলে, এই ডেলিগেটেড লেজিসলেশন প্র্যাকটিস, একটা পজিটিভ একটা প্র্যাকটিস শুরু হয় তাদের দেশে। এরপরে আরেকটা মামলা আমরা দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে ইয়াকাস ভার্সাস ইউএস। Yakas versus US. Under the Emergency Police Control Act 1943, the police administrator was given to the power to fix a maximum price, which in his judgment will be generally fair and equitable and will effectuate the purpose of this act. দেখছো, ইমার্জেন্সি প্রাইস কন্ট্রোল অ্যাক্টে পুলিশকে প্রাইসিং করার ক্ষমতা দেওয়া হয়। তাহলে কতটা রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের ওয়েলফেয়ারের প্রয়োজনে এই ক্ষমতাগুলো প্রশাসনকে দিতে হয়েছে। এবং প্রাইসিং করার ক্ষমতা থাকার কথা আইন প্রণয়নের বিভাগ কংগ্রেসের হাতে, কিন্তু সেটা দিয়ে দিয়েছে প্রশাসনের হাতে। এরপর আরো মামলা আছে, আরো মামলা আমি দিয়েছি। আর একটা লিচার ভার্সেস ইউএস, এই মামলাটা দি রিকগনিশন, দি রিঅর্গানাইজেশন অ্যাক্ট হচ্ছে যে 1943 empowered administrative officers to determine whether the price were excessive and to recover profits which they determined to be excessive. The Supreme Court held the litigation valid, observing that the statutory term excessive profits was a sufficient expression of legislative policy and standards to render it constitutional. বলছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে এক্সেসিভ প্রাইস দিচ্ছে কিনা, অতিরিক্ত প্রাইস দিচ্ছে কিনা, এটার প্রাইসিংটা কি হবে, তার এই মার্কেট প্রাইসটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নির্ধারণ করতে পারবে। এই যে একটা পজিটিভ, একটা লিবারাল অ্যাপ্রোচ আমরা আমেরিকাতে এই সমস্ত মামলা মোকদ্দমার মাধ্যমে দেখতে পাই। তাহলে আমেরিকাতে কাগজে কলমে বা পূর্বের মামলাগুলোতে একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ থাকলেও আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন, ইয়াকাস এবং লিচার মামলা, সেখানে কিন্তু একটা ডেভেলপ হয়েছে। নাও
delegate legislation UK. UK তে কি অবস্থায় আছে delegated legislation? UK তে বলা হচ্ছে যে তোমরা জানো যে ব্রিটেনে parliamentary sovereignty, Britain has a parliamentary sovereignty. Parliament can do everything in Britain except men to women, women to men. নারীকে পুরুষ আর পুরুষকে নারী করা ব্যতীত ব্রিটিশ পার্লামেন্ট সবই করতে পারে এবং সেখানে পার্লামেন্টারি সোভরেন্টির একটা বিষয় কিন্তু সেখানে আছে এবং পার্লামেন্ট যা বলবে তাই আইন এবং পার্লামেন্ট যদি ইচ্ছা করে তাহলে সে ডেলিগেট করতে পারে এবং এখানে এসেনশিয়াল নন এসেনশিয়াল এইরকম কোনো কাজের কোনো ডিভিশনস নেই। সুতরাং এসেনশিয়াল নন এসেনশিয়াল এই বিষয়গুলো এই ডিভিশনস গুলো ব্রিটেনে দেখতে পাওয়া যায় না। রেদার এখানে পার্লামেন্টারি সোভরেন্টি এবং পার্লামেন্ট যদি কাউকে তার এই কাজটি বা কোনো কোনো কাজকে করার ক্ষমতা কাউকে দেয় ওকে ফাইনাল, কারণ পার্লামেন্ট এমন ক্ষমতার অধিকারী যে পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং এক্সেপ্ট মেন টু উইমেন এন্ড উইমেন টু ম্যান। আর এভি ডাইসি তোমরা জানো যে এভি ডাইসি হচ্ছে যে রুল অফ ল এর এক্সপোনেন্ট, তাই না? তো এভি ডাইসি যে রুল অফ ল একটা গঠন করে এবং উনি সেটা মনে করেন যে আইনের অনুশাসন অবশ্যই ইংল্যান্ডে মানা হয়, হ্যাঁ, এবং যদি আমরা এভি ডাইসির আইন অনুশাসন মানি তাহলে ডেলিগেট লেজিসলেশন বিশ্বাস করা যায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে তার এই মতবাদের পরবর্তী উন্নতি হয়েছে এবং সেক্ষেত্রে ভাড়ারকৃত আইন অর্থাৎ ডেলিগেট লেজিসলেশন বিষয়টি স্বীকৃত হয়েছে এবং পার্লামেন্ট বিভিন্নভাবে তার এই ক্ষমতাটি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দিতে পারে। লর্ড ডোনাগমোর কমিশন একটা হয়েছে, লর্ড ডোনাগমোর কমিশন, সেই কমিশনের রিপোর্ট অনুসারে ইংল্যান্ডে একটা আইন তৈরি হয়, সেই আইনের নাম আছে ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1946 এবং সেই আইনের মাধ্যমে প্রথম ইংল্যান্ডে এই ডক্ট্রিনটি এসেনশিয়াল নন এসেনশিয়াল ক্লাসিফিকেশন ডক্ট্রিনটি কিন্তু আসে এবং নীতিগতভাবে এই মতবাদ মেনে চলা হয় এবং অতি গুরুত্বপূর্ণ কাজ পার্লামেন্টের হাতে রাখে এবং নন গুরুত্বপূর্ণ নন এসেনশিয়াল ফাংশনস গুলো তারা হচ্ছে যে প্রশাসনের হাতে ছেড়ে দেয়, যেটা আমেরিকাতে এবং পার্লামেন্ট এবং ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু নন এসেনশিয়াল ওর কাছে রাখতে পারে। সো ব্রিটিশ পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং, বাট আমেরিকাতে হচ্ছে শুধু এসেনশিয়ালটা কংগ্রেস রাখবে আর নন এসেনশিয়াল ফাংশনস গুলো সবই হচ্ছে প্রশাসনকে দিতে পারবে। বাট ইংল্যান্ডে কিন্তু এসেনশিয়াল নন এসেনশিয়াল ভাগ করা হয়েছে বটে, এসেনশিয়াল নন এসেনশিয়াল ভাগ করা হয়েছে বটে, কিন্তু তারপরে পার্লামেন্ট এটাকে দিতেও পারে, পার্লামেন্ট এটা হাতে রাখতেও পারে। নাও ডেলিগেট লেজিসলেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশের পিকচারটা মোটামুটি দিয়ে দিলাম, টোটাল বাংলাদেশের পিকচার, ডেলিগেট লেজিসলেশন পিকচারটা একবারে আমরা পেয়ে গেলাম। বাংলাদেশের যদি আমরা আইন কানুন দেখি, প্রথমে সংবিধান আমাকে দেখতে হবে, পুরোটাই সংবিধানেই ম্যান্ডেট দেওয়া আছে এবং সংবিধানের আর্টিকেল 65(1) কি আছে আমাদের সংবিধানে, যে আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে কার? আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে পার্লামেন্ট 65(1) এবং সেখানে আবার কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে সংসদ আইনের দ্বারা বাই প্রোভাইডিং ল সংসদ কি করতে পারে? কনফার দ্য পাওয়ার টু ইনঅ্যাক্ট ল টু এনি, এই যে বলা আছে কর্তৃপক্ষ, ব্যক্তি, ইন্ডিভিজুয়াল অর অথরিটি কি করতে পারবে? আদেশ, অর্ডার, বিধি, রুলস, প্রবিধি, বাই রুলস, উপবিধি, বাই লস অর আইনগত কার্যকরিতা সম্পূর্ণ অন্যান্য চুক্তি প্রণয়ন করতে পারবে। তাহলে দেখো আমাদের সংবিধানে 65(1) কিন্তু প্রথমত আইন তৈরি করার কাজটি পার্লামেন্টের, এটা বলা আছে যে পার্লামেন্ট কি করবে কাজ। পাশাপাশি তার নিচেই আবার বলা আছে যে পার্লামেন্ট আইন দ্বারা, এই পার্লামেন্ট আইন দ্বারা, অর্থাৎ যে আইন যখন তৈরি করবে প্যারেন্ট অ্যাক্ট, সেই আইনের মধ্যে আইন দ্বারা সেখানে সে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো আদেশ, বিধি, সংবিধি, উপবিধি এই সমস্ত প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারে। যদি অর্পণ না করে তাহলে কিন্তু পারবে না। সেই জন্য বাংলাদেশে হচ্ছে অর্পণ করার বিষয়টি কিন্তু ওই আইনের দ্বারা, আইনের মধ্যে বলতে হবে, এই বিধানটি কিন্তু আমাদের সংবিধানে আছে। তারপর আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশন, তোমরা জানো, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট when parliament not in session, যখন পার্লামেন্ট সেশনে থাকে না, or if there is no parliament, অথবা পার্লামেন্ট নাই, তাহলে আইন কে তৈরি করবে? রাষ্ট্র তো আর অচল হয়ে যাবে না, তাহলে প্রেসিডেন্ট ক্যান মেক ল এবং সেই ক্ষেত্রে তাকে বলা হয় অর্ডিন্যান্স মেক করা। তোমরা তো জানো এটা। তারপরে আর্টিকেল 141A অফ দি কনস্টিটিউশন, ইমার্জেন্সি, তাই না? ইমার্জেন্সি সিচুয়েশনসে আইন রদ করার ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকে এবং যে কোনো সময় যে কোনো বিধি, আইন তৈরি করার ওখানে কিন্তু বলাই আছে।
যে রাষ্ট্র কিভাবে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। এই যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করার ক্ষমতা তো পার্লামেন্টের থাকার কথা, কিন্তু পার্লামেন্ট তো অনেক সময় না থাকতে পারে, পার্লামেন্ট এই কাজটি করার মতো অবস্থায় থাকে না, তখন কে করে কাজটি? এই ইমার্জেন্সিটি স্টেট করে, তাই না? প্রধানমন্ত্রী সুপারিশ করবে রাষ্ট্রপতি এই যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, তোমরা জানো। ফোর্থ শিডিউল আর্টিকেল 150 এবং সাব আর্টিকেল 18, 19, 21, তোমরা ফোর্থ শিডিউল দেখবা। ফোর্থ শিডিউলের এক গাদা রাষ্ট্রপতি প্রণীত আইনের তালিকা আছে, এক গাদা কিভাবে রাষ্ট্র আইন তৈরি করবে, কি করবে, এর একটা বিশাল তফসিলে দেওয়া আছে। এই তফসিলটা, তোমরা তো সংবিধান পড়ো, সংবিধানের তফসিল পড়ো না, আজকে সংবিধানের তফসিল বের করবা। সংবিধানের যে আর্টিকেল গুলো আছে, অনুচ্ছেদ গুলো আছে, সেগুলো বেশি না, 100 কতটা পর্যন্ত অনুচ্ছেদ আছে, হ্যাঁ, তারপরে তো শেষ। বাকিটা সবচেয়ে বড় ভলিউম হচ্ছে শিডিউল। এই শিডিউল গুলো তোমরা একটা আজকে দেখবা। ফোর্থ শিডিউল হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা গার্বেজ শিডিউলের মতো। হ্যাঁ, দেখবা যে অনেক বিশাল একটা ভান্ডার হচ্ছে ফোর্থ শিডিউল। এই ফোর্থ শিডিউলের সাব আর্টিকেল 18, 19 এবং 21, সেখানে দেখবা যে প্রশাসনের হাতে যে ব্যাপক একটি পাওয়ার আছে বিধিবিধান তৈরি করা, আইন তৈরি করা, সেটার একটা আছে। আর্টিকেল 7 অফ দি কনস্টিটিউশন, এখানে আমরা বলবো যে এখানে একটা কন্ট্রোল আছে, তাই না? যে এই সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন তৈরি করতে হবে। যদি এই সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে যদি যেটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে বা কোনো আইন যদি পুরাটাই অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেটা বাতিল হবে, এবং সেই বাতিলের কাজটি কিন্তু সুপ্রিম কোর্ট করবে, তাই না? তার মানে কি, এখানে ইন্ডিকেশন আছে যে তুমি আইন তৈরি করতে পারো। ইভেন পার্লামেন্টও যদি সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করে, তাও কিন্তু আনকনস্টিটিউশনাল হয়ে যায় অ্যাকর্ডিং টু আর্টিকেল 7। আর্টিকেল 26 তাই, যে ওই যে ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টার, যদি কোনো আইনের কোনো বিধিবিধান এই ফান্ডামেন্টাল রাইটস এর কোন স্পিরিটকে লঙ্ঘন করে, তাহলে যতটুকু লঙ্ঘন করবে, হ্যাঁ, সেটুকু বাতিল হয়ে যাবে, তাই না? এগুলো আমাদের কনস্টিটিউশনাল সেফগার্ড আছে আমাদের বাংলাদেশে, এটা তোমরা ভালো করে বলবা বাংলাদেশে। নাও সেফগার্ডস এগেইনস্ট ডেলিগেট লেজিসলেশন। এই ডেলিগেটেড লেজিসলেশনের বিরুদ্ধে বা ডেলিগেট লেজিসলেশনকে কন্ট্রোল তো করতে হবে, কারণ তুমি যদি কন্ট্রোল না করো, তাহলে তো আনফেটার্ড হয়ে যাবে। আনফেটার্ড যদি হয়ে যায়, তাহলে প্রশাসন যা খুশি তাই করবে, হ্যাঁ, যা খুশি তাই করবে, যা খুশি তাই করতে 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 আলটিমেট রেজাল্ট হবে কি, যে হচ্ছে যে পুলিশ স্টেট হয়ে যাবে, পুলিশ স্টেট রাষ্ট্র হয়ে যাবে, একেবারে পুলিশি রাষ্ট্র হয়ে যাবে, রাষ্ট্র হয়ে যাবে এখন একতন্ত্র রাষ্ট্র হয়ে যাবে, তাই না? একটা জুলুমবাজ রাষ্ট্র কায়েম হয়ে যাবে। সেই জন্য ডেলিগেট মানে আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু বিশাল একটা ক্ষমতা, এবং এই ক্ষমতা জনগণের প্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরই করার কথা। তাহলে সেই ক্ষমতাটি যখন তুমি প্রশাসনকে দিচ্ছ, তখন তার নাম হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। এটাকে যদি তুমি কন্ট্রোল না করো, ইফেক্টিভ মেকানিজমস এর মধ্যে নিয়ে না আসো, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য এই সমস্ত কনসেপ্ট গুলো, থিওরিজ গুলো ডেভেলপ করেছে, যে সেফগার্ড ডেভেলপ করেছে, যে এর বিরুদ্ধে সেফগার্ড থাকবে, সেফগার্ড না থাকলে আনফেটার্ড হয়ে যাবে। এই সেফগার্ড গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা 2 টাইপস অফ সেফগার্ড আমরা দেখতে পাচ্ছি, যে এই কন্ট্রোলের ক্ষেত্রে 2 ধরনের সেফগার্ড, একটা জুডিশিয়াল সেফগার্ড, দ্যাট মিন্স জুডিশিয়াল কন্ট্রোল, আর একটা হচ্ছে কি পার্লামেন্টারি কন্ট্রোল, এটা মূল কন্ট্রোল। তাই জুডিশিয়াল, এখন যাবো আমরা জুডিশিয়াল কন্ট্রোল। আদার কন্ট্রোল আছে, এর বাইরেও কিছু কন্ট্রোল আছে, সেগুলো হচ্ছে আদার কন্ট্রোলস, বাট বেসিক্যালি 2টা কন্ট্রোল, একটা জুডিশিয়াল কন্ট্রোলস আর একটা হচ্ছে পার্লামেন্টারি কন্ট্রোল। আর এর বাইরেও ছোটখাটো কিছু কন্ট্রোল আমরা দেখবো, 2-1টা জায়গায় ক্ষেত্রে আছে, সেটা আদার কন্ট্রোল, বাট নট ইফেক্টিভ। ইফেক্টিভ হচ্ছে 2টা, জুডিশিয়াল কন্ট্রোল এন্ড পার্লামেন্টারি কন্ট্রোল। বিশাল সমুদ্রে প্রবেশ করছে, আমরা ধৈর্য সহকারে শুনবা। এই জুডিশিয়াল কন্ট্রোল আবার জুডিশিয়ালি হচ্ছে যে এমন প্রশাসন যদি তার ডেলিগেটেড লেজিসলেশন মানে প্রণয়ন করতে গিয়ে, হ্যাঁ, সে কি করে, সে যদি আমলাতান্ত্রিক হয়ে যায়, সে যদি স্বৈরাচারী হয়ে যায়, সে যদি সংবিধানের লঙ্ঘন করে, বা ফান্ডামেন্টাল রাইটস এর লঙ্ঘন করে, বা বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে, তাই না? তাহলে কি হবে? তাহলে কিন্তু কোর্ট সেটাকে মূল আইন বিরোধী ধরে আলট্রা ভাইরাস করতে হবে, আলট্রা ভাইরাস করতে হবে। সেজন্য এই যে আলট্রা ভাইরাসটা, আবার সেই জন্য জুডিশিয়াল আলট্রা ভাইরাসটা আবার 2 প্রকার। তাহলে জুডিশিয়াল কন্ট্রোল হচ্ছে বেসিক্যালি জুডিশিয়াল আলট্রা ভাইরাস, তাই না? আলট্রা ভাইরাস ডিক্লেয়ার্ড বাই দ্য জুডিশিয়াল অথরিটি। তো সেই আলট্রা ভাইরাসটি হবে 2 ভাবে, একটা হচ্ছে সাবস্টেন্টিভ আলট্রা ভাইরাস, আর একটা হচ্ছে প্রসিডিউরাল আলট্রা ভাইরাস। সাবস্টেন্টিভ আলট্রা ভাইরাস আর একটা হচ্ছে প্রসিডিউরাল আলট্রা ভাইরাস। মনে রাখবা, আমরা কোন কন্ট্রোল করছি? আমরা জুডিশিয়াল কন্ট্রোল করছি। তাহলে জুডিশিয়ারির একটি, জুডিশিয়াল অর্গানের একটি কন্ট্রোল থাকবে ওভার দ্য ডেলিগেটেড লেজিসলেশন।
এবং ডেলিগেটেড লেজিসলেশন কতগুলো মানদণ্ড আছে, সেই মানদণ্ডের বাইরে চলে গেলে তখন জুডিশিয়ারি তার উপরে হস্তক্ষেপ করতে পারবে, আলট্রা ভাইরাস ঘোষণা করতে পারবে, অবৈধ ঘোষণা করতে পারবে। এবং সেগুলো কি কি, সেগুলো আবার ভাগ করা আছে দুই ধরনের। একটা সাবস্টেন্টিভ আলট্রা ভাইরাস, কতগুলো ঘটনা ঘটবে, যেই ঘটনাগুলো ঘটে গেলে জুডিশিয়ারি সেটাকে কি করবে, আলট্রা ভাইরাস ঘোষণা করবে। আবার প্রসিডিউরাল কতগুলো ম্যাটার আছে, যে প্রসিডিউরাল ম্যাটারগুলো যদি ডেলিগেট লেজিসলেশনে মেইনটেইন করা না হয়, তাহলে জুডিশিয়ারি আলট্রা ভাইরাস ঘোষণা করবে। তাহলে জুডিশিয়ারি আলট্রা ভাইরাস ঘোষণা করতে পারে দুই ধরনের ক্ষেত্রে। একটা হচ্ছে সাবস্টেন্টিভ মৌলিক যে কাজগুলো, মৌলিক যে বিষয়গুলো, সেগুলো যদি লঙ্ঘন হয় তাহলে আলট্রা ভাইরাস করতে পারবে। আর পদ্ধতিগত একটা বিষয় আছে, সেই পদ্ধতিগত বিষয় যদি লঙ্ঘন হয় তাহলেও আলট্রা ভাইরাস করতে পারবে। তাহলে ভালো করে আমাদের শিখতে হবে সাবস্টেন্টিভ আলট্রা ভাইরাস কি আর প্রসিডিউরাল আলট্রা ভাইরাস কি। Now, substantive ultra virus, where parent act is unconstitutional. তাহলে পার্লামেন্ট যে আইন তৈরি করে, মূল আইন, যে আইন তৈরি করে প্রশাসনকে ক্ষমতা দেয়, সেই আইনের একটি ধারার মধ্যে উল্লেখ করে যে তুমি এই আইনের পূর্ণতার জন্য, এই আইন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবা, এটা বলে দেয় পার্লামেন্ট। এখন যে আইনের মধ্যে এই কথাটা বলে দেওয়া হলো, সেই আইনটাই সংবিধানের লঙ্ঘন, তাহলে কি ডেলিগেট লেজিসলেশন আনকনস্টিটিউশনাল হবে না? তাহলে কি সেটা আলট্রা ভাইরাস হবে না? হ্যাঁ, আলট্রা ভাইরাস। তাহলে প্যারেন্ট অ্যাক্ট অর্থাৎ মূল যে আইন, পিতা অ্যাক্ট, যে আইনটি পার্লামেন্ট তৈরি করেছে, যে আইনের অধীনে প্রশাসনকে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, এখন সেই মূল আইনটাই হচ্ছে আনকনস্টিটিউশনাল। হতে পারে এরকম অনেক আইন আনকনস্টিটিউশনাল হয়েছে যেগুলো সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তো এরকম যে আইন দ্বারা তোমাকে ক্ষমতা অর্পণ করছে, সেই আইনটা ইটসেলফ হচ্ছে এগেইনস্ট দ্য কনস্টিটিউশন, তাহলে ডেলিগেটেড লেজিসলেশন কিন্তু উইল বি আনকনস্টিটিউশনাল, তাই না? তাহলে আলট্রা ভাইরাস করে দেবে কে? কোর্ট। Where delegate legislation is inconsistent with the parent act. এখন প্যারেন্ট অ্যাক্ট একরকম বলছে আর ডেলিগেটেড লেজিসলেশন প্রশাসন অন্যভাবে করছে। হ্যাঁ, প্যারেন্ট অ্যাক্ট একরকমের স্ট্রাকচার দিয়েছে, প্যারেন্ট অ্যাক্ট একরকমের কন্ডিশনস দিয়েছে, একরকমের ল্যাঙ্গুয়েজ, একরকমের ইন্টারপ্রিটেশন খুঁজে পাওয়া যায়, কিন্তু ডেলিগেটেড লেজিসলেশন ভিন্ন, ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। তাহলে এরকম যদি গ্রাউন্ড পায় তাহলে সেটা সাবস্টেন্টিভ আলট্রা ভাইরাস করবে কোর্ট। Where delegate legislation is unconstitutional. এটা কিন্তু একটা প্যারাডক্সিক্যাল, যে যদি প্যারেন্ট অ্যাক্ট কনস্টিটিউশনাল হয়, তাহলে ডেলিগেটেড লেজিসলেশন আনকনস্টিটিউশনাল কেমনে হয়? হ্যাঁ, হয়, অনেক সময় হয়। তো এই যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মামলা আছে। এই যে 1 নাম্বার পয়েন্টে না, 1 নাম্বার পয়েন্টে প্যারেন্ট অ্যাক্ট আনকনস্টিটিউশনাল মামলা আছে কিন্তু। হ্যাঁ, এইসব মামলাগুলো কালেক্টর অফ বোম্বে, তোমরা এগুলো দেখবা। তারপরে 2 নাম্বারের ক্ষেত্রেও কিন্তু মামলা আছে, ইউএস ভার্সাস 200 ব্যারেলস অফ হুইস্কি। হ্যাঁ, মামলা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মামলা আছে। এভরি পয়েন্টে মামলা আছে। আমি মামলাগুলো বলতে পারছি না, সময়ের অভাবে অনেক দূর দৌড়াতে হবে। প্রত্যেকটা পয়েন্টে মামলা আছে এবং মামলা দিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করবে। এই যে আমি মুখে বলছি, কিন্তু এগুলো মামলা এস্টাবলিশড হয়েছে, কিন্তু এগুলো সবই তোমরা দেখবা যে এখানে কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিভাবে এটা হয়েছে। যেমন যদি আমরা বলি যে 3 নাম্বারটা প্যারাডক্সিক্যাল একটা বিষয়, তাই না, যে কিভাবে এটা হয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে হেমাতলাল ভার্সাস কমিশনার অফ পুলিশ একটা মামলা, এটা ইন্ডিয়াতে। বোম্বে পুলিশ অ্যাক্ট 1951 এর 33 ধারায় পুলিশ কমিশনের উপর রাস্তায় সমাবেশ, আচার আচরণ সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়। 7 নম্বর বিধিতে পুলিশ কমিশনারের পূর্ব আদেশ ব্যতীত রাস্তায় কোনো সভা করা যাবে না, এটা ঘোষণা করে। তাহলে পুলিশকে এখানে ক্ষমতা দেওয়া হয় যে তুমি বিধি প্রণয়ন করবা যাতে সভা সমাবেশে নিয়ন্ত্রণ করা যায়। এখন সে কি করলো? সে বললো যে আমার পারমিশন ছাড়া সবাই করতে পারবা না। যেখানে সংবিধান আমাকে পারমিশন দিয়েছে, যেখানে প্যারেন্ট অ্যাক্ট আমাকে নিষেধ করে নাই, তোমাকে বিধি প্রণয়ন করার কথা বলা হয়েছে, কিন্তু তুমি কি করলে? তুমি এমন একটা বিধি প্রণয়ন করলে যা মূল আইনেও নাই, সংবিধানেও নাই, অর্থাৎ আনকনস্টিটিউশনাল একটা বিধি প্রণয়ন করলে। তাহলে আমরা শুধু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কথা বলবো না, কথার পেছনে কিন্তু আমরা কেস ল দেব, মামলা দেব, এবং সবগুলোর কথাই কিন্তু মামলা এস্টাবলিশড হয়েছে। তারপরে কি? আনরিজনেবলনেস, অর্থাৎ যদি এমন কোন ডেলিগেট লেজিসলেশন তৈরি হয় যা যৌক্তিক নয়, হ্যাঁ, তাহলেও কোর্ট সেটাকে স্যাটিসফাইড করে দিতে পারবে, কোর্ট সেটাকে আলট্রা ভাইরাস করতে পারবে। বাট এটা কি খুব সহজ বোঝা যে রিজনেবল আনরিজনেবল? খুবই কঠিন,
খুবই কঠিন, রিজনেবল আনরিজনেবল এটা অনুসন্ধান করা খুবই কঠিন। সেক্ষেত্রে এক মামলা আছে ইন্ডিয়াতে, এয়ার ইন্ডিয়া ভার্সাস নার্গিস মির্জা। এই মামলাটি তোমরা নাম শুনেছো, এয়ার ইন্ডিয়া ভার্সাস নার্গিস মির্জা। এই যে নার্গিস মির্জাকে তার চাকরি থেকে চ্যুত করে, সে সে ছিল হচ্ছে বিমানবালা, হ্যাঁ, এয়ার হোস্টেস ছিল। এয়ার হোস্টেস তাকে চাকরি থেকে চ্যুত করে কারণ সে গর্ভবতী ছিল। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্ট বলে যে এটা অযৌক্তিক হয়েছে, এটা সভ্য সমাজের বিরুদ্ধে হয়েছে, এটা স্বেচ্ছাচারী হয়েছে, এটা অযৌক্তিক হয়েছে, এটা ঘৃণাজনক হয়েছে। কারণ মা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। এই প্রাকৃতিক ব্যাপারের উপরে তুমি তাকে চাকরিচ্যুত করছো, তার পাসপোর্টকে তুমি সিজ করে নিচ্ছ নার্গিস মির্জা, তাহলে এটা খুব অযৌক্তিক একটা সিদ্ধান্ত আছে। এবং আরেকটা মামলা আছে ইন্ডিয়াতে, স্টেট অফ মাদ্রাজ ভার্সাস ভিজি রাও। সেই মামলায় কিন্তু চিফ জাস্টিস পতঞ্জলি শাস্ত্রী, হ্যাঁ, দি দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পতঞ্জলি শাস্ত্রী, তিনি কিন্তু কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক তিনি বলেছেন খুবই কঠিন। তবে যৌক্তিক অযৌক্তিক নির্ণয় করার ক্ষেত্রে কতগুলো বিষয় কোর্টকে বিবেচনা করতে হবে। কি উনি বলছে যে এটা জেনারেলি কনসিডার করার ব্যাপার নেই, এটা ইন্ডিভিজুয়ালি কনসিডার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কেস টু কেস কনসিডার করে বুঝতে হবে whether the matter is reasonable or unreasonable। তারপর উনি বলেছেন যে এটা হচ্ছে যে ইনফ্রিঞ্জড রাইটস কতটুকু কিভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে তার নেচার দেখে যৌক্তিক অযৌক্তিক নির্ধারণ করে যাবে। তারপরে হোয়াট ওয়াজ দ্য পারপাস বিহাইন্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন কি উদ্দেশ্যে, অ্যাডমিনিস্ট্রেশন উদ্দেশ্য কি ছিল এই কাজের পেছনে সেটা দেখতে হবে। তারপরে দেখতে হবে ড্যামেজটা কতটুকু, লিগাল ড্যামেজ কতটুকু হয়েছে সেটা দেখতে হবে। আর ইন হুইচ কন্ডিশন দি ডিসিশন ওয়াজ টেকেন, কোন পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর দেখতে হবে যে এক্ষেত্রে সমতা বিধান করা হয়েছে কিনা, ইকুয়ালিটি প্রিন্সিপালসকে মেনটেন করা হয়েছে কিনা। এই সমস্ত প্রশ্নগুলো কোর্টের সামনে আসবে এবং কোর্ট সেই সমস্ত প্রশ্নের ব্যাপারে যদি ইতিবাচক জবাব পায়, হ্যাঁ, সবগুলোর ব্যাপারেই যদি মানে যুক্তি খুঁজে না পায়, তাহলেই কোর্ট বলতে পারে যে এটা হচ্ছে যে আনরিজনেবল হয়েছে এবং কোর্ট ক্যান ডিক্লেয়ার the decision, the delegated legislation ultra vires. Now malified exercise কি, যখন প্রশাসনের উপরে কোনো ডেলিগেটেড লেজিসলেশন পাওয়ার অর্পণ করা হয়, সেটা প্রশাসন অবশ্যই সৎবিশ্বাসী করবে, উইথ কি বলবো যে ডিউ, হ্যাঁ, গুড ফেইথ, সৎবিশ্বাসে সে কাজটি করবে। এবং যদি গুড ফেইথে কাজটি না করে, যদি তার ইন্টেনশন মেলাফাইডি থাকে, মেলাফাইডি, হ্যাঁ, বোনাফাইডের বিপরীতে আছে মেলাফাইডি, মানে জটিলতা কুটিলতা মনের মধ্যে অসততা নিয়ে কাজ করা, তাই না? গুড ফেইথ না, ব্যাড ফেইথ নিয়ে কাজ করা। গুড ফেইথই করলে মেলাফাইডি, মানুষ তো ভুল হয়, কিন্তু ভুলটা সে ইচ্ছা করে করেনি, কাউকে ক্ষতি করার জন্য করেনি, কারো প্রতি হিংসা নিয়ে করেনি। এটা ভুল হয়ে গেছে একেবারেই, মানে আনকনশাসলি এটা হয়ে গেছে, দ্যাট ইজ গুড থিং, বোনাফাইডি। বাট যদি মেলাফাইডি হয়, নট গুড ফেইথ হয়, তাহলে কিন্তু এটা যদি প্রমাণিত হয় কোর্টের কাছে, তাহলে কোর্ট কি করতে পারবে? আলট্রা ভাইরাস করতে পারবে। নেক্সট, সাব ডেলিগেশন। ওই যে একটা প্রিন্সিপাল আছে, ডেলিগেটাস নন পোটেস ডেলিগেয়ার। এই ডেলিগেটাস নন পোটেস ডেলিগেয়ার হচ্ছে যে একটা প্রিন্সিপাল, যে কেউ কারো কাছ থেকে ক্ষমতা পাইছো, সে আবার সেটাকে আরেক জায়গায় ডেলিগেট করে। অর্থাৎ ক্ষমতা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা আবার দিয়ে দিচ্ছে ধরো যে স্থানীয় মন্ত্রণালয়। এটা হবে না। একজন তার ক্ষমতা প্রাপ্ত হয়েছে একটা আইন দ্বারা, তার মানে এমনিতেই সে ডেলিগেটেড হয়েছে, সে আবার ডেলিগেট করছে কাউকে, এটাকে বলা হয় সাব ডেলিগেশন। হ্যাঁ, ওই যে প্রিন্সিপাল আছে ডেলিগেটাস নন পোটেস ডেলিগেয়ার, এইটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। এবং এটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু কোর্ট সেটাকে আলট্রা ভাইরাস করতে পারবে। এবং ইংল্যান্ড আমেরিকায় তো কঠিনভাবে মেনে চলা হয়, এবং আইন প্রণয়নের ক্ষমতা আমেরিকাতে কংগ্রেসের হাতে। এবং সুপ্রিম কোর্ট মনে করে যে এটা ডেলিগেট করা যাবে না, সাব ডেলিগেট করা যায় না, তবে যদি প্যারেন্ট অ্যাক্টই কেবল বলা থাকে, তাহলেই কেবল করা যায়। আর ইংল্যান্ডে তো পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং, পার্লামেন্ট যদি বলে করা যাবে করা যাবে, পার্লামেন্ট যদি বলে করা যাবে না করা যাবে না। আর বাংলাদেশেও ইন্ডিয়া সহ সাব ডেলিগেশনটা নট অ্যালাউড যদি আইনে স্পষ্ট করে বলা না থাকে। নাও প্রসিডিউরাল আলট্রা ভাইরাস, তাহলে এগুলো সবই কিন্তু জুডিশিয়াল। আমাদের সাবস্ট্যান্টিভ 6টা গ্রাউন্ড চলে গেল। সেই 6টা গ্রাউন্ডের যে কোনো গ্রাউন্ড যদি কোর্টের কাছে প্রতীয়মান হয়, তাহলে কোর্ট ক্যান ডিক্লেয়ার দ্য ডেলিগেটেড লেজিসলেশন আলট্রা ভাইরাস। Now procedural ultra vires. Key procedure should be maintained by the administration in framing rules, regulations. এবং সেগুলো না মানলে, হ্যাঁ,
কোর্ট সেটাকে আল্ট্রা ভাইরাস করতে পারে। এক্ষেত্রে আবার দুই ধরনের আছে, যে দুই ধরনের রিকোয়ারমেন্টস, একটা আছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, এই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যদি প্রতিপালন না করে তাহলেই কেবল আল্ট্রা ভাইরাস হবে। আর ডাইরেক্টরি রিকোয়ারমেন্টস পালন করলেও হয়, পালন না করলে হয়। ডাইরেক্টরি জাস্ট মেয়ারলি ডাইরেক্টরি, তুমি মানতেও পারো, তুমি নাও মানতে পারো, কিন্তু যেটা মানতেই হবে, আইনের মধ্যে যেটা মানার ব্যাপারটি স্পষ্ট প্রক্রিয়া, সেটা যদি তুমি না মানো তাহলে প্রসিজারাল আল্ট্রা ভাইরাস হয়ে যাবে। আর যেটা ডিরেক্টরি আছে, মানলে মানতে পারো, না মানলে না, তো এরকম শর্ত থাকে, দুর্বল শর্ত থাকে, সেটার ব্যাপারে কোর্ট আল্ট্রা ভাইরাস করবে না। সেই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস কি? একটা আইন তৈরি করতে গেলে দুটি বিষয়, একটা ডেলিগেটেড লেজিসলেশন তৈরি করতে গেলে দুটি বিষয় পদ্ধতি মানতে হয়, একটি পাবলিকেশন আর একটি কনসালটেশন। একটা পাবলিকেশন আর একটা কনসালটেশন। এখন আমরা করব পাবলিকেশন। পাবলিকেশন কি? প্রকাশ করা। অর্থাৎ একটা আইন, একটা ডেলিগেট লেজিসলেশন, তুমি একটা বিধি, একটা রুলস, বাইলস, রেগুলেশনস, অর্ডিন্যান্স তুমি তৈরি করবা, দ্যাট শুড বি পাবলিশড। এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউসেড। ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউসেড এর মানে হচ্ছে কি তোমরা জানো? ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, তাই না? নো এক্সকিউজ। ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। অর্থাৎ আইন জানি না, এটা কোনো এক্সকিউজ না, এটা কিন্তু একটা প্রিন্সিপাল, এটা কিন্তু কেউ ইগনোর করতে পারে না। এটা ট্রু ফ্যাক্ট। আমি আইন জানি না তাই বলে তুমি আইনের দায় থেকে মুক্তি হতে পারবে না। ধরা হয় যে সবাই আইন জানে, তাহলে সবাই আইন কেমনে জানে? এর পেছনেই কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই প্রিন্সিপাল আছে, দ্যাট শুড বি পাবলিশড। পাবলিশ যদি পাবলিশ না হয় তাহলে আমি আইন জানা না জানার তো কোনো ব্যাপার নাই ভাই। তুমি তো পাবলিশ করো নাই, তাহলে আমার জানা না জানার ব্যাপার কি? তুমি পাবলিশ যদি করতে, দেন তুমি আমাকে ব্লেম দিতে পারতে যে এই মেয়া তুমি আইন জানো না, মানে এই আইনটা তো অত সালের অত তারিখে পাবলিশ হয়েছে। আর যদি পাবলিশ না হয়ে থাকে তাহলে তুমি আমাকে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, এইটা তুমি আমাকে বলে আমাকে শাস্তি দিতে পারবে না। সেই জন্য দিস ইজ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, পাবলিকেশন। এবং এক্ষেত্রে কি এক্ষেত্রে বিধান আছে? এক্ষেত্রে বিধান আছে যে আইন প্রণয়নের সময় তার প্রকাশনা খুবই জরুরি। প্রকাশিত না হলে একজন ব্যক্তি কিন্তু দুই ভাবে সেটা জানতে পারে। প্রকাশ হলে প্রকাশ থেকেই জানতে ধরা হয় যে প্রকাশ থেকেই জনগণ সেটা জানে, আর যদি প্রকাশ না হয় তাহলে জনগণ দুই ভাবে জানতে পারবে। কিভাবে? যে কোনো কার্য ঘটনা ঘটে গেছে তারপরে জানতে পারবে সে, কারণ তার আগে তো জানার তার কোনো সুযোগ নেই। আর একটা হচ্ছে কি, যে অন্যায় কাজ করে ফেলেছে, শাস্তি হয়ে গেছে, তাহলে আমি কাজ করার পরে আমি জানলাম, আর শাস্তি হওয়ার পরে জানলাম। আমি তার আগে জানলাম না কেন? কারণ পাবলিশড হয়নি। আর যদি পাবলিশড হতো তাহলে এই দুটি কথা আমি বলতে পারতাম না। তাহলে কিন্তু আমার উপরে ওই যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, ওই কনসেপ্টটি আমার উপরে, ওই থিওরিটি আমার উপরে অ্যাপ্লাই করা। সুতরাং আইন জানি এটাই প্র্যাকটিস, এবং আইন জানি এই প্র্যাকটিসের বিহাইন্ডে যেটা আছে সেটা হচ্ছে ল মাস্ট বি পাবলিশড। এবং এই পাবলিশড হওয়ার অর্থই হচ্ছে যে আমি আইন জানি, এই আইনের বিধান আমি জানি। নাও প্র্যাকটিস ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কি প্র্যাকটিস আছে? ইংল্যান্ডে সংক্রান্ত প্রথম আইন পাস হয় 1893। এখানে লেখা হয় নাই, তোমাদের বই পুস্তকে তোমরা দেখবা, দি রুলস অফ পাবলিকেশনস অ্যাক্ট। একটা আইনই তৈরি হয় ইংল্যান্ডে, নাম হচ্ছে দি রুলস অফ পাবলিকেশনস অ্যাক্ট 1893। 1893 সালের পাবলিকেশন রুলস অফ পাবলিকেশন অ্যাক্ট, অর্থাৎ পাবলিকেশন সংক্রান্ত বিধিবিধান আইন। এবং সেই আইনে কিন্তু বলা হয়েছে যে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে এবং জনস্বার্থে নিয়োজিত ব্যক্তির মধ্যে থেকে প্রতিনিধি আহ্বানের শর্ত আরোপ করা হয়েছে, কঠিন শর্ত দেওয়া হয়েছে যে এটা বিজ্ঞপ্তি দিতে হবে তোমার, এবং যাদের জন্য তোমরা আইন তৈরি করছো সেই নিয়োজিত ব্যক্তিদের থেকে প্রতিনিধি আহ্বান করতে হবে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে। দেখো তো কঠিন একটা বিধান করেছে। এরপরে 1946 সালে আরেকটা আইন হয়েছে, দ্য স্ট্যাটিউটরি ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। এগুলো তোমরা রেফার করবা যে ইংল্যান্ডে যে আইনগুলো হয়েছে, দি রুলস অফ পাবলিকেশনস অ্যাক্ট 1893, আর 1946 সালে প্রায় 50 বছর পরে আরেকটা আইন হয়েছে, দ্য স্ট্যাটিউটরি ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। সেখানে শর্ত দিয়েছে কি, যে
কিভাবে বিধিবদ্ধ উপাদানগুলো প্রকাশ করতে হবে যাতে জনগণ ভরাকৃত মানে ডেলিগেটেড লেজিসলেশন সম্পর্কে জানতে পারে। হ্যাঁ, আবার এর ব্যতিক্রম করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিভাবে এটা প্রকাশ করা হবে, কিভাবে জনগণ এটা অবগত হবে, তার ডিটেইল রুলস কিন্তু 1946 এ তৈরি করা হয় এবং স্পষ্ট করা হয় সেখানে। এবং যখন কেউ কোনো অপরাধ করছে তখন এটা কি বলছে যে, এবং সে সন্তুষ্ট করতে পারে যে যখন সে অপরাধ করছে তখন পর্যন্ত তা প্রকাশ করা হয় নাই, এটা যদি সে সন্তুষ্ট করতে পারে কোর্টকে, তাহলে কিন্তু সে বাঁচবে। তো এটা আইনের মধ্যেই বলে দিয়েছে যে যতই আইন প্রকাশিত না হয় এবং এটা যদি প্রমাণ করতে পারে কোনো অপরাধী ব্যক্তি, তাহলে সে তার জন্য একটা বিশাল একটা সেফগার্ড। এই আইনে তাকে কিন্তু রেহাই দিয়েছে। এই আইনে রেহাই দেওয়া মানে কি? তার মানে হচ্ছে যে আইন অবশ্যই পাবলিশ হতে হবে। দারুণ একটা কন্ডিশনস নিয়ে আসছে। এবং জনগণ যদি প্রকাশনার মাধ্যমে জানিয়ে থাকে, তাহলে ক্রাউনই তাকে প্রমাণ করতে হবে, এবং সেটা জনগণকে জানাইছে কিনা সেটা প্রমাণের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এবং সেটাও মামলায় প্রতিষ্ঠিত হয়েছে 1953-তে একটা মামলায় প্রতিষ্ঠিত হয়েছে, অল ইয়ার 38 এখানে একটা মামলা রেফার করেছে। প্র্যাকটিস ইন ইউএসএ। ইউএসএ তে কি প্র্যাকটিস আছে? ইউএসএ তে প্রকাশনার ব্যবস্থা ছিল না 1935 সালের আগে, বিফোর 1935 কোনো ছিল না। অ্যাফেক্টেড পারসন জানাটাও কঠিন ছিল। কিন্তু 1935 সালের পানামা কেস, হ্যাঁ, এই যে পানামা কেসের সিদ্ধান্তর পর এটা ডেলিগেট লেজিসলেশনের প্রকাশনার উপরে একটা মোটামুটি একটা ডিরেকশনস আছে, এবং সমস্ত রেগুলেশনস প্রকাশনা করার জন্য একটা আইনও তৈরি হয়ে যায়, দি ফেডারেল রেজিস্টার অ্যাক্ট 1935। দেখছো? সুতরাং এবং তারপরে একটা আইন হয়, দি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার্স অ্যাক্ট 1946। সেখানে কিন্তু বলাই হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন যদি এই ধরনের কোনো বিধিবিধান, কোনো নির্দেশ জারি করে, তাহলে অবশ্যই সেটা প্রকাশিত হতে হবে, গেজেট হতে হবে, প্রজ্ঞাপন হতে হবে। এবং মামলা আছে হর্টস ভার্সাস ইউএস, এখানে একটা মামলা রেফারেন্স আছে, হর্টস ভার্সাস ইউএস। তোমরা দেখবা এখানে মামলা রেফারেন্স আছে। সেই মামলা রেফারেন্সে বলেছে যে যদি কোনো বিধান 1935 সালের আইন অনুসারে প্রকাশিত না হয়, তাহলে সেটা অবৈধ। বলছে যে when a rules is not published in accordance with the provisions of 1935, তাহলে কি হবে? তাহলে সেটা অবৈধ হবে, অকার্যকর হবে, আলট্রা ভাইরাস হবে, এবং সেটা কোনো ব্যক্তি জেনে করুক আর না করুক তাকে দায়ী করা যাবে না। তাহলে কত সেফগার্ড দিয়ে দিয়েছে প্রকাশনা না হলে। তাহলে এই সমস্ত প্রকাশনা খুবই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এবং এগুলো না হলে কিন্তু আদালত সেই সমস্ত আইন কারণকে, সেই সমস্ত উদ্যোগকে কিন্তু আলট্রা ভাইরাস করে। এখন ইন্ডিয়া এন্ড বাংলাদেশের প্র্যাকটিস কি? ইন্ডিয়া বাংলাদেশে কি প্র্যাকটিস আছে? ইন্ডিয়া বাংলাদেশে পাবলিকেশন সংক্রান্ত কোনো আইন নাই, কিন্তু প্র্যাকটিস আছে, কেস ল আছে, অনেক কেস ল। ইন্ডিয়াতে অনেক কেস আছে, হ্যাঁ, যেটা ম্যান্ডেটরি না ডিরেক্টরি, ইন্ডিয়াতে অনেক কেস আছে। তোমরা দেখবা গুড নাম্বার অফ কেসেস আছে। হারলা ভার্সাস স্টেট অফ রাজস্থান, হ্যাঁ, হারলা ভার্সাস স্টেট অফ রাজস্থান এই মামলা আছে। তারপরে আছে রাজা বুলান সুগার কর্পোরেট কোম্পানি ভার্সাস রামপাস মিউনিসিপ্যালিটি IR 65। সুপ্রিম কোর্ট এখানে সিদ্ধান্ত আসছে তিনটা, যে প্রত্যেকটা আইনের প্রয়োগ ক্ষেত্র থাকতে হবে, আইন তৈরির উদ্দেশ্য থাকতে হবে, এবং ম্যান্ডেটরি পাবলিকেশনস কি উদ্দেশ্যে তৈরি করেছে, এটা এই আইনটা কি উদ্দেশ্যে তৈরি করেছে সেটা পাবলিশ হতে হবে। অর্থাৎ আমাদের দেশে যদি আইন নাই, কিন্তু আমাদের দেশে কিন্তু এই যে কেস ল গুলো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে কেস ল গুলো ডেভেলপ হয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে আইনটি কোন এলাকার মধ্যে প্রযোজ্য, এই আইনটার প্রয়োগ ক্ষেত্রে কি হবে, এই আইনটা কি উদ্দেশ্যে তুমি যে আইনটা তৈরি করলে, তুমি যে বিধিটা তৈরি করলে সেটা কোন উদ্দেশ্যে তৈরি করলে, এবং সেটা হচ্ছে যে ম্যান্ডেটরি পাবলিকেশনস তোমাকে কিন্তু করতে হবে। তাহলে এই সমস্ত কেস ল কিন্তু ম্যান্ডেটরি, রাষ্ট্রকে সেটা মানতে হবে। বাংলাদেশেও সরাসরি আইন নাই, কিন্তু বাংলাদেশেও প্র্যাকটিস হচ্ছে যে অবশ্যই পাবলিশ করে, কারণ পাবলিশ না করলে সেটা আইনের মর্যাদা পায় না। এই দেখো কেসগুলো দিয়ে দিয়েছি, হারালা ভার্সাস স্টেট অফ রাজস্থান। ইংল্যান্ড আমেরিকাতে হচ্ছে ম্যান্ডেটরি, আর বাংলাদেশ ইন্ডিয়াতে ডাইরেক্টরি পাবলিকেশনসটা। নাও কনসালটেশন। আমরা কিন্তু আছি এখন প্রসিডিউরাল আলট্রা ভাইরাস। প্রসিডিউরাল আলট্রা ভাইরাসের মধ্যে আমরা দেখলাম পাবলিকেশনস, একটা হচ্ছে কনসালটেশন। পাবলিকেশন মানে প্রকাশনা যদি ম্যান্ডেটরি হয় অবশ্যই প্রকাশ করতে হবে, প্রকাশ না করলে কোর্ট সেটাকে আলট্রা ভাইরাস করবে। এখন হচ্ছে কনসালটেশন। কনসালটেশনটা কি? কনসালটেশনটা কি? কনসাল্ট করা, তাই না? পরামর্শ বা আলাপ আলোচনা। অর্থাৎ তুমি যে
ডেলিগেটেড লেজিসলেশন করবা। ডেলিগেশন কে করে? অ্যাডমিনিস্ট্রেশন। ডেলিগেট লেজিসলেশন কে করে? অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন করে। আর লেজিসলেশন কে করে? লেজিসলেচার করে। যাই হোক, যে এই যে ডেলিগেট লেজিসলেশন তুমি করবা, তুমি তো পাবলিশ করবাই, তার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা কি? কনসাল্ট করতে হবে। দেখেছো, কনসাল্ট তার মানে একটা ডেমোক্রেটিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে। তুমি কার জন্য আইন তৈরি করছো? পরামর্শ করবা না, তুমি ঘরে বসে তোমার মতো করে, তোমার সুবিধা মতো করে তৈরি করবা না। কনসালটেশনটাও কিন্তু রিকোয়ারমেন্ট, এবং কনসালটেশনও যদি না হয় তাহলে আল্ট্রা ভাইরাস হয়ে যায়। এবং এক্ষেত্রে দেখো, জুরিস্ট ওয়েড অ্যান্ড ফিলিপস, উইলিয়াম গ্রাহাম, প্রফেসর গার্নার, সিসিল কার, হ্যাঁ, গ্রিফিথ, এরা কিন্তু অনেক কথা বলেছে, এবং এদের কথাগুলো কিন্তু এখন প্রিন্সিপাল। এগুলো কিন্তু প্রিন্সিপাল, এগুলো মানতে হয়, এগুলো ম্যান্ডেটরি হয়ে গেছে। এরা দিকপাল, এরা আইনবিদ, আইনবিদের কথাও কিন্তু আইনবিদের কথাও কিন্তু প্রিন্সিপাল, ডক্ট্রিন। তো এই সমস্ত ডক্ট্রিন গুলো কিন্তু আমাদেরকে মানতে হবে, এবং এদের ডক্ট্রিন যেগুলো মতামত দিয়েছে, অপিনিয়ন দিয়েছে, এই অপিনিয়ন গুলো রিগার্ডিং কনসালটেশন, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাই যে ওয়েড অ্যান্ড ফিলিপস বলেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন and for whom the delegate legislation is made, বলছে যে এদের মধ্যে সম্ভাব্য বিরোধকে তোমার মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ দা প্রবাবল ডিসপিউটস। হ্যাঁ, এর মধ্যে একটা তোমাকে সম্ভাব্য যে বিরোধ, সেই বিরোধকে নিষ্পত্তি করতে হবে, এবং মুক্তির একটা উৎকৃষ্ট পন্থা হলো স্বার্থ সংশ্লিষ্টদের সাথে কনসালটেশন। সো ওয়ান অফ দা এক্সকিউজ, তুমি যে ডেলিগেট লেজিসলেশন তৈরি করেছো, এর থেকে মুক্তির, যে তুমি সঠিক করেছো, ভালো করেছো, এটা আল্ট্রা ভাইরাস হবে না, তার একটা সম্ভাব্য বিরোধ থেকে মুক্ত থাকার একটা উপায়ই হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ করা। দেখো, তারপরে স্যার উইলিয়াম গ্রাহাম, উনি কি বলেছেন? নির্বাহী বিভাগের আইন তৈরি করার সময় আমলাতান্ত্রিক ব্যবহার হতে পারে। বলছে যে নির্বাহী বিভাগ তো আমলা দ্বারা, নির্বাহী বিভাগ তো পরিচালিত হয় উইথ দা কি বলে যে আমলা কি ব্যুরোক্র্যাটস, হ্যাঁ, ব্যুরোক্র্যাটস তৈরি হয়। সুতরাং একটা আমলাতান্ত্রিক একটা এক্সারসাইজ হতে পারে, এবং বেঠিক পথে, বলছে যে ইলিগ্যাল ওয়েতে সে আইনটি তৈরি হতে পারে, যেটা পরিত্যাজ্য। বলছে যে ডেলিগেট লেজিসলেশন অ্যাবসলিউটলি, মানে দেয়ার ইজ এ চান্স টু মেক দ্য ডেলিগেট লেজিসলেশন বাই দ্য ব্যুরোক্র্যাটস। আর ব্যুরোক্র্যাটস একটা গালি, ওটার ওভাবে বলছে না যে ব্যুরোক্র্যাটস তারা সমস্যা, তো প্রশাসন চালায়, তাদের হাতে যদি আইন তৈরি করার ক্ষমতা দাও, তাই না? তারা হচ্ছে আইন দিয়ে, তারা হচ্ছে আলো দিয়ে অন্ধকার দূর করবে। এখন আলো জ্বালানোর পাওয়ারও যদি তাদের দেওয়া হয়, তাহলে তারা আগুন ধরায় দেবে। তো সেটা এরকম, হ্যাঁ, যেটা খুবই পরিত্যাজ্য। তারপরে প্রফেসর গার্নার কি বলেছে জানো? বলেছে যে delegate legislation should be made with the proper consultation with the interested person. বলছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, রিলেটেড ব্যক্তিদের সাথে আলোচনা করেই কেবল ডেলিগেট লেজিসলেশন তৈরি করতে হবে। তারপরে স্যার উইলিয়াম গ্রাহাম কিন্তু আবার এখানে কিছুটা কথা বলেছে। স্যার উইলিয়াম গ্রাহাম বলেছে, এটা প্রতিষ্ঠিত নীতি যে মন্ত্রীরা কোনো আইন সম্পর্কে অ্যাফেক্টেড জনগণের প্রতি পরামর্শ ছাড়া পার্লামেন্টে কোনো আইন করতে চিন্তাই করতে পারে না। বলছে পার্লামেন্টেই চিন্তা করতে পারে না মন্ত্রীরা অ্যাফেক্টেড ব্যক্তিদের সাথে আলোচনা না করে, সেখানে প্রশাসন কিভাবে অ্যাফেক্টেড ব্যক্তিদের সাথে আলোচনা না করে আইন তৈরি করবে? আর স্যার সিসিল কার বলেছে, ইট ইজ আনথিঙ্কেবল, এটা অচিন্তনীয় যে ইন ইংল্যান্ড, হ্যাঁ, যে ইংল্যান্ডে বলা হচ্ছে যে laws related to the delegate legislation related to solicitors without the consultation of the lawyers, এটা তো হতে পারে না। সলিসিটরদের জন্য আইন তৈরি করব, ল সোসাইটির সদস্যরা, তাদের সাথে কনসাল্ট করব না। হ্যাঁ, তারপর ডাক্তারদের জন্য প্রণীত আইনে ব্রিটিশ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে অ্যাসোসিয়েশনের সাথে কনসালটেশন হবে না, তাই না? অথবা স্থানীয় কর্তৃপক্ষের জন্য কান্ট্রি কাউন্সিল অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরামর্শ নেওয়া হবে না। তাহলে তো সেটা আইন তৈরি করতে পারে না। দেখছো যে তুমি আইনজীবীদের জন্য, সলিসিটরদের জন্য আইন তৈরি করবা, সেখানে ইংল্যান্ডের বার জানবে না। তুমি ডাক্তারদের জন্য, মেডিকেল প্র্যাকটিশনারদের জন্য আইন করবা, যেখানে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন জানবে না। তারপরে তুমি কোন স্থানীয় কর্তৃপক্ষের জন্য, লোকাল অথরিটির জন্য আইন তৈরি করবা, যেখানে কান্ট্রি কাউন্সিল অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের সাথে পরামর্শ করবা না। তাহলে তো আইন তৈরি হবে না। তাহলে যাদের জন্য আইন তৈরি করবা, তাদের যে রিকগনাইজড অর্গান আছে সংস্থাতে, তাদের সাথে পরামর্শ করেই তোমাকে আইন তৈরি করতে হবে। এগুলো হচ্ছে কনসালটেশনের প্রিন্সিপাল। গ্রিফিথ
গ্রিফিথ বলেছে যে এই কনসালটেশন আবার দুই প্রকার, অর্ডিনারি টাইপস অফ কনসালটেশন, এক্সট্রা অর্ডিনারি টাইপস অফ কনসালটেশন। কনসালটেশনকে আবার দুই ভাগে ভাগ করেছে, অর্ডিনারি টাইপস, অর্ডিনারি মানে স্বাভাবিক ধরনের, হ্যাঁ, আর এক্সট্রা অর্ডিনারি টাইপস অফ কনসালটেশন একেবারে করতে হবে এরকম এক্সট্রা অর্ডিনারি। তো অর্ডিনারি টাইপস অফ কনসালটেশন আবার কি, সেটা হচ্ছে দুই ক্যাটাগরিতে, একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস আর একটা হচ্ছে কনসালটেশন উইথ দ্য স্পেসিফাইড ইন্টারেস্ট। ইন্ডিভিজুয়াল কি, যে এই কনসালটেশনের ভিত্তিতে বলা আছে যে যেমন ফ্যাক্টরি লতে তুমি যদি কোনো বিধিবিধান করতে যাও তাহলে অ্যাফেক্টেড পারসনের সাথে আলোচনা করে তোমাকে বিধি তৈরি করতে হবে। আর কনসালটেশন উইথ দ্য স্পেসিফাইড ইন্টারেস্ট, যে মন্ত্রীরা কোনো একটা বিশেষ আইন তৈরি করার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের বা কর্তৃপক্ষের পরামর্শ চাইবে, এটা হচ্ছে স্পেসিফাইড ইন্টারেস্ট। আর এক্সট্রাঅর্ডিনারি আবার হচ্ছে যে দুটি ক্যাটাগরিতে ভাগ করা গেছে, যে প্রিপারেশন বাই অ্যাফেক্টেড ইন্টারেস্ট, অ্যাপ্রুভাল বাই দ্য স্ট্যাটিউটরি বডি। বলছে যে এই আইনটি তুমি তৈরি করবে না, এই আইনটি তৈরি করবে হচ্ছে অ্যাফেক্টেড পারসনরা, আর যে আইনটি তোমরা তৈরি করবা সেটা অ্যাপ্রুভাল তুমি দেবে না, সে অ্যাপ্রুভাল দেবে হচ্ছে স্ট্যাটিউটরি বডি। তুমি তৈরি করবা অর্থাৎ তারা তৈরি করবে, তোমার কাছে দিবে, তারপরে তুমি ফাইনাল করবা না, ফাইনাল করবে গিয়ে পার্লামেন্ট। তারে দেখো যে গ্রিফিথের মতো একজন জুরিস্ট কি কথাগুলো বলে গেছে, এটা কি একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় কত পরিষ্কার জায়গাগুলো তারা রেখে গেছে। যে কনসালটেশন, অর্ডিনারি টাইপস অফ কনসালটেশন ইন্ডিভিজুয়াল হচ্ছে যে অবজেকশনস থাকবে, আর আরেকটা থাকবে হচ্ছে কনসালটেশন উইথ স্পেসিফাইড ইন্টারেস্ট। আর এক্সট্রাঅর্ডিনারি ক্ষেত্রে বলেছে যে যে রুলস শুড বি প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাফেক্টেড পারসন। আবার বলেছে যে তারা তো প্রিপেয়ার করবেই, তুমি অ্যাপ্রুভ করবে না, অ্যাপ্রুভ করবে স্ট্যাটিউটরি বডি, অর্থাৎ রাষ্ট্রের যে নির্ধারিত অর্গান, সেই হচ্ছে এটাকে অ্যাপ্রুভ, আর তুমি হচ্ছে মাঝখান থেকে এটাকে শুধু প্রসেস করে দেওয়া, ব্রিজ হিসাবে কাজ করে। তাহলে কনসালটেশন কত ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে যাব পার্লামেন্টারি কন্ট্রোল, অর্থাৎ আমাদের জুডিশিয়াল কন্ট্রোল কিন্তু হয়ে গেল, জুডিশিয়াল কন্ট্রোল আমাদের হয়ে গেল। এখন যাব আমরা পার্লামেন্টারি কন্ট্রোল। পার্লামেন্টারি কন্ট্রোলও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। পার্লামেন্টারি কন্ট্রোল দুই ভাবে হয়, তোমরা একটু দেখো। পার্লামেন্টারি কন্ট্রোল দুই ভাবে হয়, লেইং অন দি টেবিল, আর একটা স্ক্রুটিনি কমিটি। দেখছো, পার্লামেন্টও কন্ট্রোল করতে পারে, যে পার্লামেন্ট আইন তৈরি করে, যে পার্লামেন্ট হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যে পার্লামেন্টে বসে, সেই পার্লামেন্টও কিন্তু ডেলিগেট লেজিসলেশনের উপরে একটা তার, যে সেই তো প্যারেন্ট অ্যাক্ট তৈরি করে, তাই না, সেই তো হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মূল কাজগুলো করে। সুতরাং তারও কিন্তু একটা অথরিটি আছে ওভার দা ডেলিগেট লেজিসলেশন, খালি কোর্টেরই না, তারও আছে, এবং সেটা হতে পারে বিভিন্ন ভাবে, লেইং অন দি টেবিল আর একটা স্ক্রুটিনিং কমিটি। তো লেইং অন দা টেবিল হচ্ছে দুই উদ্দেশ্যে এটা করা হয়, এই যে পার্লামেন্টারি কন্ট্রোল, এই যে লেইং অন দি টেবিল, এটা দুই উদ্দেশ্যে করা হয়। আমরা এখন লেইং অন দি টেবিল আছি। লেইং অন দি টেবিল এটা অনেকগুলো ফ্যাক্টরস আছে, দুটি উদ্দেশ্যে এটি করা হয়। একটা হচ্ছে ইট ইনফর্মস দ্য লেজিসলেচার অ্যাজ টু হোয়াট রুলস হ্যাভ বিন মেড। অর্থাৎ আইন তুমি তৈরি করবা, কিন্তু একটা বিধান তৈরি করে দেবে পার্লামেন্ট, যে তুমি যে ডেলিগেট লেজিসলেশন তৈরি করবা তা আমার কাছে পাঠাবা। আমার কাছে কেন পাঠাবা? আমি অবগত হব। আমি যে মূল আইন তৈরি করে তোমার দিলাম, বললাম যে এই আইনের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়নের ক্ষমতা সরকারের থাকবে, যে তোমাকে আমি দিলাম, তুমি আসলেই কি কি তৈরি করছো আমার কাছে তুমি পাঠাও। এই যে আমার কাছে তুমি পাঠাও, এই যে একটা বিধান থাকা এবং পাঠানো, তাতে পার্লামেন্ট সহজে অবগত হতে পারে, ইনফর্ম হতে পারে, এটাকে বলা হচ্ছে যে এটার উদ্দেশ্য। আরেকটা হচ্ছে কি, ইট প্রোভাইড অ্যান অপরচুনিটি টু দ্য লেজিসলেটরস টু কোয়েশ্চেন অর চ্যালেঞ্জ দ্য রুলস অলরেডি মেড অর প্রপোজ টু বি মেড। ইতিমধ্যে তৈরি হয়ে গেছে অথবা তৈরি হবে এরকম কোন বিধিবিধান যদি পার্লামেন্টে উপস্থাপন করা হয়, তাহলে পার্লামেন্টারিয়ানসরা সহজেই জানতে পারবে, অবগত হতে পারবে যে কি তারা করেছে, এবং সেক্ষেত্রে যদি তার কোনো অভিযোগ থাকে সেটা দিতে পারবে, কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন সে জিজ্ঞাসা করতে পারবে, সে চ্যালেঞ্জ করতে পারবে। এই দুটি উদ্দেশ্যে লেইং অন দি টেবিল এই প্রসেসটা রাখা হয়। এখন লেইং অন দি টেবিল আবার কয়েকভাবে হতে পারে। লেইং অন দি টেবিল হতে পারে হচ্ছে 7 ভাবে হতে পারে। তোমরা বই পুস্তক পালেই, ওপেন করলেই তোমরা দেখতে পারবে, অনেক বড় চ্যাপ্টার। আমি যেভাবে পড়াচ্ছি এই পয়েন্টগুলো তোমরা খুঁজে সুন্দর করে নোট করবা। এখানে বলছে 1 নাম্বার, লেইং উইদাউট ফার্দার প্রভিশন ফর কন্ট্রোল। লেইং
উইদাউট ফার্দার প্রভিশন ফর কন্ট্রোল। এখানে প্যারেন্ট অ্যাক্টে বলা থাকে যে পার্লামেন্টে দাখিল করার পরেই কার্যকর হবে। তো যদি কোনো আইনের মধ্যে এরকম বলা থাকে যে সরকার তোমার উপর দায়িত্ব থাকলো বিধিবিধান তৈরি করবা, কিন্তু ওই বিধিবিধান তৈরি করলেই কার্যকর হবে না, এটা পার্লামেন্টের কাছে সাবমিট করলেই কেবল কার্যকর হবে, দাখিল করার পরেই কেবল কার্যকর হবে। তার মানে একটা পার্লামেন্টারি বিশাল কন্ট্রোল থাকছে। ইচ্ছা করলে কিন্তু তুমি ঘরে বসে তোমার ব্যুরোক্রেটিক নেচার দিয়ে তুমি তৈরি করতে পারবে না। 2 নাম্বার বলছে laying with deferred operation. That means the requirement of laying is linked with postponement of operation of the rules, and thus parliament gets more control. অর্থাৎ পার্লামেন্ট পোস্টপোন করতে পারছে এই আইনের এই বিধিবিধান তুমি যেটা তৈরি করেছো তার অপারেশনটা পার্লামেন্টের হাতে থাকছে, পার্লামেন্ট ডিফার্ড করতে পারছে যে আপাতত স্থগিত থাকলো, পরে আমরা তোমাদের বলবো তোমরা তখন এটা অ্যাপ্লাই করবে। তাহলে এটা আছে 2 নাম্বার। 3 নাম্বার laying with immediate effect but subject to annulment. ঠিক আছে তোমরা এখনই করো, কিন্তু পার্লামেন্ট যে কোনো সময় এটাকে রদ করতে পারবে। এই যে পার্লামেন্ট যে কোনো সময় রদ করতে পারবে, তাহলে অবশ্যই প্রশাসন সেটা সাবধানে অ্যাপ্লাই করবে, এক্সারসাইজ করবে। নাম্বার 4 laying on draft but subject to resolution that no further proceedings be taken. ড্রাফট তৈরি করে পার্লামেন্টের কাছে পাঠাইছি, এখন পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে, তারপর আমাদের কাছে আসলে ফাইনাল হবে, এরপর গেজেট হবে, তারপর বাস্তবায়ন হবে। কত কঠিন না, কত কঠিন প্রক্রিয়া পার্লামেন্টের হাতে রাখতে পারে। নাম্বার 5 laying in draft and requiring affirmative resolution. আগেরটা ছিল হচ্ছে যে নেগেটিভ রেজলিউশন, অ্যাফার্মেটিভ হ্যাঁ বললে এই না বলা পর্যন্ত বাস্তবায়ন হবে না। এই যে পার্লামেন্ট কর্তৃক পজিটিভ নোট, এটাকে বলা হচ্ছে যে affirmative resolutions. Laying with operative deferred with approval given by affirmative resolution. বলে যে শুরু হয়ে না, এই স্টপ রাখলাম এবং যখন আমি বলবো তখন হবে। তার মানে স্টপ রাখলাম, ডিফার্ড করলাম, এবং যখন হচ্ছে যে আমি বলবো তখন থেকে কার্যকর হবে। বিশাল কন্ট্রোল পার্লামেন্টের হাতে। And finally laying with immediate effect but requiring affirmative resolution as a condition for continuance. তুমি চালাও, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে পুনরায় এটাকে রেজুলেশন আকারে, সিদ্ধান্ত আকারে তোমাকে না দেব, তাহলে কন্টিনিউ কিন্তু করবে না। এটা যেদিন পর্যন্ত দিলাম ওই দিনই বাতিল হয়ে যাবে, এবং পরবর্তীতে কন্টিনিউয়ান্স একটা সার্টিফিকেট আমাদের কাছ থেকে না যাওয়া পর্যন্ত সেটা কিন্তু চলবে না। নাও স্ক্রুটিনিং কমিটি। স্ক্রুটিনিং কমিটি আছে পার্লামেন্টে, এবং বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 76 তোমরা দেখবা যে সেখানে কিভাবে স্ক্রুটিনিং হয়। এই স্ক্রুটিনিং সিস্টেম অর্থাৎ ডেলিগেটেড লেজিসলেশন অথরিটি যে আইন কানুনগুলো তৈরি করবে তা পুঙ্খানুপুঙ্খ দেখার ছোট ছোট কমিটি আছে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিস আছে, তোমরা জানো, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এবং যখনই সরকার তার ডেলিগেটেড লেজিসলেশনে কোনো মৌলিক আইনের লঙ্ঘন হবে, সংবিধানের লঙ্ঘন হবে, ক্রাফটেড হবে, আনফেটার্ড হবে, তখন কিন্তু এই যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এরা কিন্তু তখন ডাক ডুব পেরে সে আইন কানুনগুলো দেখে যা তা করার ক্ষমতা, কিন্তু যা তা মানে হচ্ছে পজিটিভ থিং অন বিহাফ অফ দি পিপল, তারা সেই কাজটি কিন্তু করতে পারে। এই যে স্ক্রুটিনিং করা, একটা দৃষ্টি, একটা কি বলবো, স্ক্রুটিনিং এর বাংলা কি? স্ক্রুটিনিং নিরীক্ষা, নিরীক্ষা যে যা যা প্রশাসন করছে ইন রেসপেক্ট অফ ইনঅ্যাক্টিং লস, তাহলে সেটা কিন্তু সে করতে পারবে, তাই না? এটা দারুণ একটা ব্যাপার। নাও আদার কন্ট্রোল কে এই আদার কন্ট্রোলের ব্যাপারে বলা হচ্ছে যে অন্যান্য কিছু কন্ট্রোল আছে, যে পাওয়ার অফ দি ডেলিগেট লিমিট করার মাধ্যমে, অর্থাৎ তুমি যে পার্লামেন্ট যে আইন দ্বারা ডেলিগেট করছে সেখানে একটা লিমিটেশন দিয়ে দেওয়া, এটা অটোমেটিক্যালি যে যাতে অবাধ হয়ে না যায়, অবারিত ভাবে সে কাজ করতে না পারে, একটা লিমিটেশন প্যারেন্ট অ্যাক্টের মধ্যেই একটা লিমিট করে দেওয়া। এটা একটা আদার কন্ট্রোলস এর মধ্যে আছে। এটা মানে নাইদার জুডিশিয়াল কন্ট্রোল নর পার্লামেন্টারি কন্ট্রোল, তাই না? এরকম না, ওই প্রসেসের মধ্যে না, বরং প্যারেন্ট অ্যাক্টের মধ্যেই একটা বিধান করে দেওয়া, একটা লিমিটেশন, একটা বিধান করে দেওয়া, যে ও যেন অবারিত ভাবে কাজটা না করে, ও যেন আসলে স্বৈরাচারী হয়ে না যায়। এটা আর সাবঅর্ডিনেট অথরিটিকে ক্ষমতা প্রদান করলে এবং ডেসক্রিপটিভ পাওয়ার ইউজ আপ করতে পারে, সেক্ষেত্রে ইন্টারপ্রেট করার জন্য কোর্টকে ক্ষমতা দেওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে ওই প্যারেন্ট অ্যাক্টের মধ্যে একটা ক্ষমতা থাকবে যে সে জন্য যেন তেন ভাবে কোর্ট না করে, এবং সেক্ষেত্রে যেন ইন্টারপ্রিটেশনের জন্য কোর্টের আশ্রয় নেয়, এবং কোর্ট যাতে ছোটখাটো ইন্টারপ্রেট করতে পারে, এই ইন্টারপ্রিটেশনটা ডিপেন্ড অন কোর্ট, এরকম একটা বিধিবিধান দিয়ে দেওয়া, এটাও কিন্তু আদালত কন্ট্রোলের মধ্যে পড়ছে।
এবং delegation of power should be conferred only on trustworthy, বলা হচ্ছে delegation powerটা conferred হবে একেবারে আস্থা বিশ্বাসের সাথে, authorities and their authority will exercise the power conferred on them in a reasonable manner, এবং খুবই রিজনেবল ওয়েতে সেটা প্রয়োগ করবে। এবং সেক্ষেত্রে মনিকা গান্ধী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, আগেটা ছিল আর নার্গিস মির্জা কেস, এটা হচ্ছে মনিকা গান্ধী কেস। মনিকা গান্ধী কেস এটা এস্টাবলিশড হয়েছে, ইট ইজ ট্রু দ্যাট when the order impounding a passport is made by the central government, there is no appeal against it, but it must be remembered that in a such case the power is exercised by the central government itself, and it can safely be assumed that the central government will exercise the power in a reasonable and responsible manner when power is vested in a high authority like the central government. Abuse of power cannot be lightly assumed. বলছে যে লোকাল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, হ্যাঁ এই কাজটি সেন্ট্রাল গভর্নমেন্ট তুমি করবা ঠিকই আছে, কিন্তু অনেক রেসপন্সিবলি রিজনেবলি তোমাকে সেই কাজটা করতে হবে। তুমি একেবারে হালকাভাবে যদি কাজগুলো করো, এই যে মনিকা গান্ধী কেসে তার পাসপোর্টকে ফরফিট করা হয়েছিল, তো এটা আনরিজনেবল হয়েছিল বলে কোর্ট বলেছে, এবং তার জাজমেন্টে এই ফাইন্ডিংস গুলো কিন্তু এসেছে। তো এইভাবে করে ইন্টারপ্রেটের মাধ্যমে এবং লিমিটেশন আরোপ করার মাধ্যমে কিন্তু এই কন্ট্রোলটা করতে পারে। Now any question? Very big chapter. Very big chapter just has been completed. তার ডিফার্ড অপারেশনটা বুঝিনি। ডিফার্ড অপারেশন মানে হচ্ছে যে ভবিষ্যতে রাখো, এটা রেখে দাও, ভবিষ্যতে আমরা এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ডেট বলে দেওয়া যত তারিখ থেকে হবে, অথবা রাখো আমরা যখন তোমাদের পজিটিভ বলবো তখন থেকে কার্যকর। ডিফার্ড মানে এটা বিলম্বিত করা, ডিফার্ড সামনের দিকে নিয়ে যাওয়া, এটা এক ধরনের কন্ট্রোল, পার্লামেন্টারি কন্ট্রোল। বলো any question? Any question? আনমিউট করে প্রশ্ন করো if you have any question. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ইউএসএ ডেলিগেটেড লেজিসলেশন কি থিওরিটিক্যালি নাই, প্র্যাকটিক্যালি আছে? বিষয়টা বুঝলাম না। চারটা কেস দেখলাম, চারটা কেসে দুটোতে দেখলাম যে কনজারভেটিভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে যে দুই ধরনের স্টেজ সেখানে। আমরা পূর্বের একটা স্টেজে দেখতে পাই যে আইন কানুন যেখানে সেপারেশন অফ পাওয়ার্স যে ডক্ট্রিনটি সেখানে, আর ওই যে ডেলিগেটাস নন পোটেস ডেলিগেট, এই দুটি কনসেপ্টই সেখানে আছে। তো এই দুটি কনসেপ্ট যেখানে আছে সেখানে ধরা হয় যে ডেলিগেটেড লেজিসলেশন ইজ নট অ্যালাউড, ধরা হয়। কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে যে মামলায়ও সেটা ডেভেলপ করেছে যে না ডেলিগেট লেজিসলেশন, এবং সেখানে দেখো যে পাবলিকেশন কনসালটেশন নিয়েও কিন্তু আইন কানুন তৈরি হয়েছে। সুতরাং সেখানে যে মানে ইন থিওরিও যে নাই তা না, আমরা লেটেস্ট ডেভেলপমেন্ট দেখবো যে ইন থিওরিও সেখানে কিন্তু এগুলো অ্যালাউ করা হয়েছে, এবং মামলায় হচ্ছে এটা ডেভেলপ করেছে যে সেখানে এখন অ্যালাউ। এটাকে বলছি আমরা প্র্যাকটিস। বাট ইন থিওরি বলছি যে থিওরিটিক্যালি যদি আমরা দেখি যে এই দুটো ডক্ট্রিন আমেরিকাতে ছিল এবং একসময় কিন্তু কনজারভেটিভ অ্যাপ্রোচ ছিল, একসময় কিন্তু দেওয়া হয়নি, এটাকে আমরা থিওরিটিক্যাল বলছি। বাট প্র্যাকটিক্যালি হচ্ছে সেখানে এটা ডেভেলপ করেছে, এবং থিওরিতেও কিন্তু শেষ পর্যন্ত তারা কিছু আইন কানুন পাবলিকেশন সংক্রান্ত আমরা দেখলাম সেখানে আইন কানুন তৈরি হয়েছে। তার মানে হচ্ছে যে এটা থিওরিতেও কিন্তু তারা মেনে নিয়েছে। বাট ওই দুটো ডক্ট্রিন যদি আলোচনা করি তাহলে দেখবো যে এখানে মানে নীতিগতভাবে তারা মানছে না, বাট প্র্যাকটিক্যালি তারা মানছে। থ্যাংক ইউ স্যার। ওকে, এনি মোর কোশ্চেন? স্যার সাব ডেলিগেশনের বিষয়ে আপনি বললেন যে যে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য কোনো মন্ত্রণালয়কে তাদের যে ক্ষমতা আর কি এটা হস্তান্তর করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ায় এই পাওয়ারটা দেয়া নাই।
স্যার এই পাওয়ারটা কোথায় কোথায় দেয়া আছে এটা একটা প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে করোনা ক্রাইসিসে ডাক্তাররা যে পাওয়ারটা পেলেন, কিন্তু তারা তো এটা এক্সারসাইজ করেননি, এক্সারসাইজ করেছেন হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি। সেক্ষেত্রে বিষয়টা কেমন হলো না? হ্যাঁ, এই তো, গুড গুড। এসব ভাবনার লোক নাই তো, তুমি তো ভাবছো। আচ্ছা, তোমার আগের প্রশ্নের উত্তর দেই। ডেলিগেটাস নন পটেস ডেলিগেট, এটা কিন্তু একটা প্রিন্সিপাল, এটা কিন্তু একটা ডক্ট্রিন, এবং এই ডক্ট্রিনটি শুধু আমার দেশে না, এই ডক্ট্রিনটি সমগ্র পৃথিবীতেই কিন্তু এর অ্যাপ্লিকেশন আছে। যে তুমি তো এই পাওয়ারটি পেয়েছো, তুমি আবার আরেকজনকে দিচ্ছ কি করে, তাই না? আমি শাহরিয়ার বিন সিফাতকে একটা দায়িত্ব দিয়েছি। শাহরিয়ার বিন সিফাত হচ্ছে যে মুস্তারিন নাহিদকে সেই দায়িত্বটা দিয়ে সে চলে গেল, সে আর নাই, খবর নাই। আর আনোয়ার হোসেনকে দিয়ে চলে গেল, আর হাফিজুর রহমানকে দিয়ে চলে গেল, আর শাকির আলমকে দিয়ে চলে গেল। এটাকে হয় নাকি? আমি বলেছি শাহরিয়ার বিন সিফাতকে, তাকে আমি দায়িত্বটা দিয়েছি, আমি তার কাছ থেকে বুঝে নেব, এবং সেই এম্পাওয়ার্ড হয়েছে আমার কাছ থেকে। এটা যদি আরেকজনকে দেয়, তাহলে আমি তো জানি না সে বিষয়ে, তাহলে সে কিভাবে আমার কাছে দায়বদ্ধ হবে? এই যে ডেলিগেটাস নন পটেস ডেলিগিয়া, এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে। বাট ইন ইংল্যান্ড আমরা বলছি যে ইংল্যান্ড হচ্ছে যে পার্লামেন্ট হ্যাজ সোভরেন পাওয়ার, পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং এক্সেপ্ট ম্যান টু উইমেন এন্ড উইমেন টু ম্যান। তারা হচ্ছে যে যা খুশি তাই করতে পারে, নিজের হাতে রাখতে পারে, অন্যকে দিতে পারে, অন্যের কাছ থেকে অন্যকে দিতে পারে, এভাবে তারা কিন্তু রুল ফ্রেম করতে পারে। দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ডেলিগেটাস নন পটেস ডেলিগেট সব জায়গায় আছে। এরকম ব্যাখ্যায় আসি, যেমন আমেরিকাতে বলছে যে যে কংগ্রেস, তুমি তো জনগণের কাছ থেকে এই পাওয়ারটা পাইছো, তাহলে তুমি আবার রাষ্ট্রপতিকে দিচ্ছ কেন? তাহলে কি ডেলিগেটাস নন পটেস ডেলিগেট হচ্ছে না? হ্যাঁ, একসময় তাই ছিল থিওরিতে, এবং আদালত, আমেরিকান সুপ্রিম কোর্ট সেটাই বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছে। কিন্তু আসলে কি? আসলে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল ডেভেলপ করেছে, ওয়েলফেয়ার স্টেট মেকানিজম ডেভেলপ করেছে, ওয়েলফেয়ার স্টেট অ্যাপ্রোচ ডেভেলপ করেছে। ফলে প্রশাসনকে এই ডেলিগেটেড লেজিসলেশন পাওয়ারের ক্ষমতা, বাস্তবিক পক্ষে তুমি যদি রাষ্ট্রের উন্নয়ন চাও, প্রশাসন স্মুথলি কাজ করতে দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিছু দিতে হবে। কিন্তু কিন্তু এই যে ডেলিগেটাস নন পটেস ডেলিগিয়ার, এই ব্যাখ্যাটাকে এমন ভাবে হবে যে পার্লামেন্ট জনগণের কাছ থেকে পেয়েছে পাওয়ার, এটা বাদ দিলাম। পার্লামেন্ট তোমাকে প্যারেন্ট অ্যাক্ট করে ক্ষমতা দিয়েছে, মানে তোমাকেই করতে হবে, তুমি এই কাজটি কিন্তু অন্য কাউকে দিতে পারবে না। যদি দাও তাহলে আলট্রা ভাইরাস, অবশ্যই আলট্রা ভাইরাস হবে। এটা শুধু বাংলাদেশে না, এটি পৃথিবীর সব জায়গায়। অর্থাৎ পার্লামেন্ট 2018 সালের যে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন, নির্মূল আইন তৈরি করেছে, সেই আইনে এই পাওয়ারগুলো দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে, এই পাওয়ারগুলো দেওয়া হয়েছে সিভিল সার্জনকে। এখন সেই কাজগুলো সিভিল সার্জন না করে সে যদি অন্য কাউকে ডেলিগেট করে বা অন্য কেউ সেই পাওয়ার এক্সারসাইজ করে, অবশ্যই আলট্রা ভাইরাস হবে। এবং আমাদের দেশে তাই হচ্ছে। আইন কারণ কিচ্ছু জানার প্রয়োজন, অ্যাডমিনিস্ট্রেশন তো পড়ে নাই, কন্ট্রোল পড়ে নাই, সেফগার্ড পড়ে নাই, এগুলো জানে না, রুল অফ ল বোঝে না, ডেলিগেটেড লেজিসলেশন বোঝে না। ওরা মনে করে যে ওরা হচ্ছে বাপ মা দেশের, সমস্ত সিদ্ধান্ত বসে বসে ওরা নেয়। তবে ওরা আবার এও জানে, চোর তো, হ্যাঁ, চোররা জানে যে কিভাবে চুরি করলে বাঁচা যায়। ওরা ওই গাছগুলো কিন্তু ঠিক মতোই করায়, ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক দিয়েই করায়া ওরা হচ্ছে যে সব ক্রেডিট নিয়ে এগুলো সব বাস্তবায়ন ইয়া করে, ভিতরে ভিতরে কাগজপত্র রেডি রাখে ওরা, এগুলো সিভিল সার্জন দিয়েই করায়, কিন্তু সিদ্ধান্ত ওরা নেয়। যাই হোক, এগুলো কখনোই যাকে অর্পণ করা হয়েছে সেই এটা করতে পারবে, এই অথরিটি অন্য কাউকে পুনরায় ডেলিগেট করতে পারবে না, সাব ডেলিগেট করতে পারবে না। এই সাব ডেলিগেশন হলেই কিন্তু সেটা অবশ্যই সেটা প্রসিডিউরাল, না সরি, সাবস্টেন্টিভ আলট্রা ভাইরাস হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো শাহরিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। গুড। আর এনি কোশ্চেন? আমরা আগামী সপ্তাহে তোমাদের সাথে একটু সময় আগে থেকে করে নেব, কারণ এখন সবাই ক্লাস শুরু করবে। জুলাই মাসের মধ্যে সমস্ত ক্লাস শেষ হতে হবে। তোমাদের যে কোর্সগুলো শুরু হয়নি সেগুলোর দিকে বেশি নজর দিতে হবে। আমারও অনেক দূর বাকি আছে। এরপরে আমি ন্যাচারাল জাস্টিস করব, এরপর ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তো এরকম আমাদের অনেকক্ষণ সময় লাগবে। একটা বড় চ্যাপ্টার, অনেক সাবজেক্টের চেয়েও বড়, কিছু কিছু সাবজেক্ট তোমরা পড়বা তার চেয়েও বড়, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আগামী দিন ন্যাচারাল জাস্টিস, এরপরে থাকবে সুট এগেইনস্ট গভর্নমেন্ট, এরপর থাকবে কর্পোরেশন, এরপর থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তাই না? অনেকটা পথ আমাদেরকে আগাতে হবে। আশা করি জুলাই মাসের মধ্যে আমাদের হয়ে যাবে। এই মাসের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে যাব ইনশাল্লাহ। আগামী মাসে আমরা শেষ করব। আমরা একটু লং টাইম নিয়ে প্রতিদিন যখন আমরা ক্লাস নেব, কমপক্ষে 2-3টি ক্লাস, অর্থাৎ প্রায় 100 মিনিট, 80 মিনিট, 100 মিনিট, 120 মিনিট যাতে আমরা ক্লাস নিতে পারি, সেই লক্ষ্যে আমরা আগাতে চাই। Any suggestions? Any observations? Thank you. Best of luck.
তোমরা ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।